আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আমরা বেশ বড় সড়ো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারকে কিন্তু শেষ করে ফেলেছি এবং আমাদের জার্নির প্রথম যে স্টেপিং স্টোন ভেক্টর সেটা কিন্তু পার হয়ে গেছে। আমি গত অনেকগুলো ক্লাস ধরে তোমাদেরকে বলছি যে ভেক্টর জিনিসটা কিন্তু আসলে আমাদের পুরো ফিজিক্সের একটা ফাউন্ডেশন করে দেয় এবং যেই ব্যক্তির ভেক্টর এখনো ঝামেলা রয়ে গেছে, দু একটা ক্লাস বাদ দিয়ে ফেলেছো, তাদের কিন্তু সামনের ক্লাসগুলো থেকে ঝামেলা হবে। সো এখন আমরা চ্যাপ্টার 1 শুরু করব। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 পড়বো। সো চ্যাপ্টার 1 যতদিন আমরা পড়ছি ততদিনই তোমার হাতে সুযোগ যে ভেক্টরে তোমার যে গ্যাপগুলো রয়ে গেছে সে গ্যাপগুলো তুমি কভার করে ফেলো। কারণ এরপর থেকে যখন আমরা চ্যাপ্টার 3 থেকে শুরু করে 6 পর্যন্ত পড়বো, সেটা হোক গতি, সেটা হোক বল, সেটা হোক কাজ ক্ষমতা শক্তি, সেটা হোক মহাকর্ষ, সব জায়গায় কিন্তু ভেক্টরের এক গাদা করে ব্যবহার তুমি পাবে এবং তখন তুমি হা করে তাকিয়ে থাকবে। সো অবশ্যই আগামী এক সপ্তাহের মধ্যেই সবাই চেষ্টা করবে ভেক্টরের যার যা সমস্যা, যতগুলো ক্লাসের রেকর্ডিং দেখা বাকি, যা যা রিভাইজ দেওয়া লাগবে সবকিছু পড়ে ক্লিয়ার করে তারপরে আমরা যাতে গতি শুরু করতে পারি, এই রিকোয়েস্টটা তোমাদের সবার কাছে আমার থাকবে। সো আজকে আমরা শুরু করতেছি চ্যাপ্টার 1। আমি একটু চ্যাপ্টার 1 নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে ভৌত জগত পরিমাপ, এটা আমাদের একটা জেনারেলাইজড ধারণা এবং মোটামুটি সবাই এই ব্যাপারে একমত যে আমাদের চ্যাপ্টার 1 বা ভৌত জগত পরিমাপ চ্যাপ্টারটা আসলে খুবই বোরিং এবং চ্যাপ্টারটাতে একদমই মজা পাওয়া যায় না ভাই। কথা সত্য যে চ্যাপ্টারটাতে খুব যে বেশি ইন্টারেস্টিং জিনিসপাতি আছে এমন কিছু কিন্তু না। হ্যাঁ, তো আমি যদি এখন একটু ভেঙে বলি যে চ্যাপ্টারটা আমি কিভাবে পড়াবো, আমি চেষ্টা করব তোমাদের সাথে গল্প গুজব করতে, গল্পের মতো করে কিছু কাহিনীর মতো করে তোমাদেরকে বলে দিতে, যাতে গল্পটা মনে থাকলে কিছু জিনিসপাতি পারা যায়। কোনটা কোনটা পরীক্ষায় আসবে, কি কি ইম্পর্টেন্ট, সেগুলো আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লাসের মধ্যেই বলে দিতে, যাতে এগুলো তোমরা ক্লাসের মধ্যেই মনে রেখে দিতে পারো। আজকে তোমাদের হাতে যে ক্যালকুলেটরের কথাটা আমি বারবার করে বলি, সেই ক্যালকুলেটরের কাজকে তুমি রেস্ট দিতে পারো, কিন্তু আজকের ক্লাসে স্পেশালি কোনোভাবেই শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। তুমি চিন্তা করো, তুমি শুয়ে আছো, ফাহিম ভাই তোমার সাথে গল্প করছে, তাহলে কোনোভাবে কি তুমি ঘুমকে এড়াতে পারবে? কোনোভাবেই পারবে না। ঘুম তোমার উপরে একদম চেপে বসে যাবে। তো কোনোভাবেই আজকে শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। সবাই চেয়ার টেবিলে বসে পড়ো, হয়তো আজকে ক্যালকুলেটর না রাখলেও চলবে। চলো। হ্যাঁ আলিফ, আজকে তুমি ইতিহাস দেখবে, সমস্যা নেই। চলো শুরু করি আমরা। তাহলে প্রথমেই আমাদের কাছে ভেক্টরে যে হোমওয়ার্কটা ছিল সেটা আছে। ভেক্টর আমরা শেষ করে ফেলছি। গত 2 ক্লাস ধরে আমরা এই জিনিসপাতি পড়াশোনা করছি। আমি এখানে খুব বেশি সময় আজকে দিব না, এবং খেয়াল করলে দেখবে এই রাশিটাকেই হ্যাঁ এক্স ওয়াই জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা তোমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল। তো তোমরা অলরেডি এইটাকে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছো, ভাইয়ের কাছে সলভ করছো, ইভেন এই গ্রেডিয়েন্টটাও বের করছো ক্লাসের মধ্যে। সো এইটা আমি নতুন করে দিতে চাচ্ছি না। ছোট করে একটু আমি যদি হালকা করে দেখাই দেই যে ভাইয়া, আমরা যখন গ নাম্বার আমাদেরকে গ্রেডিয়েন্ট করতে বলছে তখন আমরা কি করব? গ্রেডিয়েন্ট করতে হলে আমাদের একটু মনে রাখতে হয় যে গ্রেডিয়েন্ট করা মানে হচ্ছে ন্যাবলা অপারেটর দিয়ে পিটাকে অপারেট করে দেওয়া। এটার মানে কি? এটার মানে হচ্ছে ডেল পি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল পি ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল পি ডেল জেড কে ক্যাপ। তার মানে এই রাশিটাকেই তোমার এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে এবং জেড এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। তাই যদি কথা হয় তাহলে আমরা করে ফেলি। তাহলে আমি এখানে একবারে লিখে দিব। হ্যাঁ, তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা এটা 2 ক্লাস ধরে পড়তেছো, তোমরা এটা পারো। সো এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হয়ে যাবে 2y⁴ মাইনাস 2xz। এই পুরোটার সাথে আই ক্যাপ, তারপরে আমার কাছে আসবে হচ্ছে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটাকে তুমি y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ফেলো, পাবে 8xy³ তার সাথে j ক্যাপ। লাস্টে z এর সাপেক্ষে, এই z এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো -x² k ক্যাপ। হয়ে গেল। এবার তুমি পয়েন্টগুলো বসায় দাও। এই যে তোমাকে পয়েন্ট দিয়েছে 2 -1 +2, এই পয়েন্টগুলো তুমি যখন বসায় দাও যে ভাইয়া 2 -1 -2 এই বিন্দুতে কি হচ্ছে, তাহলে এই বিন্দুর হিসাব যদি আমরা করতে চাই তাহলে এই বিন্দুগুলো এখানে বসায় দিতে হবে। আমরা তখন পেয়ে যাব গ্রেডিয়েন্ট অফ পি, এইটা হয়ে যাচ্ছে আমাদের কাছে 2 × -1⁴ -
টু ইন্টু -2 এই পুরোটার সাথে বসতেছে আই ক্যাপ, তার সাথে আমি পাচ্ছি +8 ইন্টু -2 8xy³ তাই না? হ্যাঁ আচ্ছা সরি y³ তো y হচ্ছে -1 y³ এর সাথে j ক্যাপ, লাস্ট টাইম পাচ্ছি -x² k ক্যাপ। শেষ। আমাদের যে ফাইনাল রেজাল্টটা আসতেছে, এই ফাইনাল রেজাল্টটা আমাদের কাছে চলে আসবে যে ভাই আমাদের কাঙ্ক্ষিত বিন্দুতে p এর গ্রেডিয়েন্টটা হচ্ছে 10i ক্যাপ -16j ক্যাপ -4k ক্যাপ। এই হয়ে গেল আমাদের রেজাল্ট। একদম সিম্পল, এটা আমরা গত ক্লাসের হোমওয়ার্কেও করছি, গত ক্লাসের মধ্যেও করছি, একদমই কোনো প্যারা নেই এর মধ্যে। ঘ নাম্বারটা যদি আমি আরেকবার একটু ছোট করে দেখাই দিই, জাস্ট জাবর কাটার জন্য আমি যেটা বললাম, যেটা আমি খুব ডিটেলসে দেখাবো না, কারণ আমাদের আজকের নতুন চ্যাপ্টার শুরু করতে হবে। আমাদেরকে বলেছে এ এবং বি ভেক্টরের মধ্যে কোনটি সলিনয়েডাল এবং কোনটি অঘূর্ণনশীল সেটি একটু বের করার চেষ্টা করো। তাহলে আমি যদি এখান থেকে সলিনয়েডাল খুঁজতে যাই, তাহলে সলিনয়েডাল খোঁজার জন্য, হ্যাঁ সলিনয়েডাল খোঁজার জন্য আমার একটাই টার্গেট আছে। টার্গেটটা হচ্ছে আমি ন্যাবলা অপারেটরের সাথে এ ভেক্টরকে ডট গুণ করব, আমি ন্যাবলা অপারেটরের সাথে বি ভেক্টরকেও ডট গুণ করব, করে দেখব যে ভাইয়া কোন ডট গুণফলটার রেজাল্টটা 0 আসে। যেই ডট গুণফলটার রেজাল্ট 0 আসবে সেই ডট গুণফলটাই হয়ে যাবে সলিনয়েডাল। সিমিলারলি আমি যদি অঘূর্ণনশীল বের করতে চাই, তাহলে অঘূর্ণনশীল বা ইররোটেশনাল বের করারও ওয়েটা একদমই সেম। আমি ন্যাবলা অপারেটরের সাথে এ ভেক্টরকে ক্রস গুণফল করে দেখব 0 আসে কিনা, আমি ন্যাবলা অপারেটরের সাথে বি ভেক্টরকে ক্রস গুণ করে দেখব 0 আসে কিনা। যেই বার আমি 0 পেয়ে যাব সেটাকে আমি বলে দিতে পারবো ইররোটেশনাল। সবাই একটু ভাগে বলো যে হোমওয়ার্কটা পারা গেছে কিনা, এবং যারা আসলে পারো নাই বা করতে পারো নাই তারা এখন পারবা কিনা এই জিনিসটা একটু ভাগে বলে দাও। তোমাদের অনুমতি নিয়ে আজকে ক্লাসটা শুরু করতে চাই। হ্যাঁ ভাই ঘ তো একটু বড় হবেই। হ্যাঁ গত ক্লাস না করলে আজকে ক্লাস করা যাবে ভাই, আজকে ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে, এর সাথে আগের ক্লাসে কোনো সম্পর্ক নাই। আর সেটা ঠিক আছে, সবাই বলে দিছে পারবো বা পেরেছি। কয়েকজন একটু অভিযোগ করেছে যে ভাই আপনি হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক দেখেন নাই, খুবই দুঃখিত ভাই, নিজে আসলে অনেক প্রেসারে আছি। সো ঠিক আছে। আচ্ছা স্বপ্ন, তাহলে কি আর করবো বলো, তোমার অনুমতি সারাই শুরু করতে হচ্ছে, কারণ বাকি সবার অনুমতি দিয়ে দিছে। চলো সামনে আগাই। তাহলে আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি ভৌত জগৎ এবং পরিমাপ। ছোট করে আমি যদি বলে দিই চ্যাপ্টারটা সম্বন্ধে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে অনেকগুলো। হ্যাঁ বেশ কিছু এমসিকিউর জন্য জিনিসপত্র তোমাকে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, এমসিকিউর জন্য ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মানে কি আর কিছু আসবে না? ব্যাপারটা একদমই তেমন না, অবশ্যই আরো কিছু আসবে। রিটেনের মধ্যে স্পেশালি এ এবং বি এর জন্য, ক এবং খ এর জন্য এই চ্যাপ্টার খুবই আমাদের জন্য কার্যকরী। কেন বললাম এটা? কারণ এই চ্যাপ্টার থেকে নিজস্ব সৃজনশীল যদি আসে গ ঘ সহকারে, তাহলে আমি সাজেস্ট করব তোমরা সেই গ ঘ সহকারে যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো অ্যান্সার করো না। যখন আমি আগামী ক্লাস নিব আমি তোমাকে বলে দিব যে এই চ্যাপ্টার থেকে গ ঘ আসলে কোন জায়গা থেকে আসে। সো এই চ্যাপ্টারে যে গ ঘ গুলো আসে সেগুলো আমাদের অ্যান্সার করা উচিত না। সবসময় 100% মার্ক সেখানে পাওয়া যায় না, বাট ক এবং খ দুইটাই এই চ্যাপ্টার থেকে আমাদের খুব বেশি কাজে লাগবে। কারণ যখন এই চ্যাপ্টার থেকে নিজস্ব সৃজনশীল করে না, তখন যেটা করে অন্য একটা চ্যাপ্টারের প্রশ্নের ভিতরে ক এবং খ এই চ্যাপ্টারে ঢুকিয়ে দেয়। তো মনে করো তোমার খুবই পছন্দের নদী নৌকার সৃজনশীল আসছে, তুমি নদী নৌকার গ ঘ অ্যান্সার করতে চাও, কিন্তু নদী নৌকার গ ঘ এর উপরে ক খ দেওয়া আছে এই চ্যাপ্টারের। সো তুমি যদি এই চ্যাপ্টারের ক খ না পারো, তুমি কিন্তু নদী নৌকার গ ঘ তে ধরা খেয়ে গেলে। সো পছন্দের সুন্দর সুন্দর টপিকের গ ঘ যেখানে আছে সেই প্রশ্নে তুমি অ্যান্সার করতে পারো, সেজন্য এই চ্যাপ্টারে ক খ খুব মন দিয়ে করতে হবে। ঠিক আছে, গেল। লাস্টলি আমি যদি অ্যাডমিশন নিয়ে কিছু কথা বলি, যে ভাইয়া অ্যাডমিশন টেস্টে কি এখান থেকে প্রশ্ন আসে না? আসে। অ্যাডমিশন টেস্টেও এখান থেকে প্রশ্ন আসে। আমি দুইটা কথা বলবো অ্যাডমিশন টেস্ট নিয়ে। একটা হচ্ছে এখানে যারা মেডিকেল বা ভার্সিটি ক প্রিপারেশন নিতে চাও, মেডিকেল বা ভার্সিটি ক, তাদের জন্য এইটা ভালো ইম্পর্টেন্ট। এমসিকিউতে মাঝে মধ্যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন চলে আসে।
যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও যে ভাই আমি রিটেন পড়াশোনা করতে চাই, আমার এমসিকিউ দিয়ে খুব বেশি কাজ নাই, তাদের এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র ত্রুটি জিনিসটা বেশ কাজে লাগবে ইঞ্জিনিয়ারিং রিটেনের ভিতরে। সো আমরা যখন ত্রুটি পড়বো, এরর পড়বো, তখন আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্স দিয়ে জিনিসটাকে পড়বো। ঠিক আছে, তো এটা ছিল আমার পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ, যে চ্যাপ্টারটা কোথায় কাজে লাগে, কেন কাজে লাগে, কতটুকু কাজে লাগে। এবার চলো আমরা চ্যাপ্টারটা শুরু করে দিই। ভার্সিটি ক বলতে আমি কি বুঝিয়েছি? ভার্সিটি ক বলতে আমি বুঝিয়েছি ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, এই সকল ভার্সিটির ক ইউনিট, সায়েন্স ইউনিট, যেখানে তোমরা ফার্মেসি পড়তে যাও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে যাও। অনেকগুলো ভার্সিটিতে এখন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিও খুলছে, যেমন ঢাকা ভার্সিটি ট্রিপলি আছে, সিএসসি আছে। সো এই যে সায়েন্স ইউনিটটা ভার্সিটির, সেটাকে আমি বলছি ভার্সিটি ক ইউনিট। আচ্ছা হ্যাঁ সুবর্ণা, ভেক্টর আমি তো অনেকবার, আচ্ছা তোমাদের না সমস্যা আছে একটা, তোমরা ক্লাসের 5 মিনিট থাকো, 5 মিনিট থাকো না। আমি অলরেডি শুরুই করছি ক্লাসটা এটা বলে যে যতক্ষণ আমি এই চ্যাপ্টারে আসছি ততক্ষণ তোমার ভেক্টর লাগবে না। ভেক্টর লাগা শুরু করবে নেক্সট চ্যাপ্টার থেকে। আগামী সপ্তাহের মধ্যে ভেক্টর ক্লিয়ার করে ফেলো, না হলে 3 নাম্বার অধ্যায়ে তুমি যখন আমাকে এই প্রশ্নটা করবা যে গত ভেক্টর না পড়লে পারবো কিনা, আমি বলবো পারবা না। ঠিক আছে, চলো সামনের দিকে আগাই। প্রথমেই আমাদের এই চ্যাপ্টারে আছে পদার্থবিজ্ঞানের পরিসর। তো এই যে তোমরা যেরকম মাঝে মধ্যে মারপিট লাগায় দাও না, যে ভাইয়া ফিজিক্স বড় নাকি কেমিস্ট্রি বড় নাকি বায়োলজি বড়, হ্যাঁ এই সায়েন্সের যে সাবজেক্ট গুলা যেগুলো ম্যাথ না, আমি আবারও বলছি ম্যাথের সাথে সরাসরি তুমি ফিজিক্সকে কানেক্ট করতে পারবে না, কারণ হচ্ছে ম্যাথ ম্যাথ, আর বাকি সবগুলো হচ্ছে আমি সায়েন্সের সাবজেক্ট বলছি। ম্যাথ তো সবগুলোর মধ্যে অল্প অল্প করে কাজে লাগছে, আবার ম্যাথের কোনো নিজস্ব কোনো থিওরি বা নিজস্ব কোনো ইম্প্যাক্ট নাই তুমি যদি বাকিদের কথা বলতে চিন্তা না করো। সো ম্যাথের সাথে আমি কম্পেয়ার করবো না, আমি সায়েন্সের মধ্যকার জিনিসপাতি যদি কম্পেয়ার করি, তাহলে ফিজিক্স আসলে সবার সাথেই যে লিঙ্কড, ফিজিক্স যে আসলে সবারকেই সাহায্য করছে, এই জিনিসটা একটু বোঝা জরুরি এই জায়গাটার মধ্যে। তোমরা মারপিট লাগাই দাও যেমন যে কেমিস্ট্রি বড় নাকি বায়োলজি বড় নাকি ফিজিক্স বড়, তো ওই মারপিটটাই আসলে আমি এখানে করতে যাচ্ছি। ঠিক আছে, চলো। তা আমরা যদি এখন কথা বলি যে ভাইয়া বায়োলজি তো মানুষের বডি নিয়ে কথা বলে, উদ্ভিদের বডি নিয়ে কথা বলে, জীবজন্তুর বডি নিয়ে কথা বলে, বায়োলজির মধ্যে আবার ফিজিক্স কই? তোমরা বায়োলজির মধ্যে আমি একটা কথা বলে দিই, জাস্ট মনে করো বায়োলজি বই যখন পাইছিলা একদম শুরু দিকে, একদম শুরুতেই একটা টপিক ছিল তোমাদের, টপিকটার নাম ছিল চোখ। তাহলে মানুষের চোখ, হ্যাঁ সেই চোখের ভিতরে আসলে কি হয় তোমাদের কি মনে আছে? আলো এসে পড়ে, এই চোখের পিছনে আছে রেটিনা, তো এই রেটিনার ভিতরে আলোগুলা এসে মিলিত হয়, তারপর তুমি একটা বস্তু দেখতে পাও। তাহলে আলো তো ভাইয়া সরল রেখায় আসে, একটা বস্তু থেকে আলো এসে আমার চোখে পড়লো, তো এই আলোগুলা রেটিনার ভিতরে মিলিত হইলো কিভাবে? প্রশ্নটা তখন আসে নাই? এই যে চোখের মধ্যে আছে একটা লেন্স, এই লেন্সটার কারণে আলোগুলা সুন্দর করে রেটিনার ভিতরে মিলিত হওয়ার সুযোগ পায়। এই যে লেন্স হিসেবে দেখতে পাচ্ছ, এই লেন্স তুমি কই পড়ো ভাইয়া? লেন্স তুমি পড়ো ফিজিক্সে। সো লেন্স কেমনে কাজ করে, লেন্সের কি কাহিনী, পুরো বৃত্তান্ত আমরা ফিজিক্সে ব্যাখ্যা করি, যেটা হিউম্যান বডির ভিতরে আসলে কাজ করতেছে। সো যে কোনো একটা হিউম্যান বডির ভিতরে যাও তুমি, যে কোনো একটা জীবজন্তুর বায়োলজির ভিতরে যাও তুমি, যে কোনো রকম উদ্ভিদের বায়োলজির ভিতরে যাও, দেখবে জায়গায় জায়গায় ফিজিক্সের সবকিছু এলিমেন্ট কাজ করতেছে, কারণ ফিজিক্যাল সকল ব্যাখ্যা তো ফিজিক্সে, সেই ব্যাখ্যাগুলো ছাড়া বায়োলজি ব্যাখ্যা করা অনেক কঠিন হয়ে যায়। দুনিয়ার সব জায়গাতে আসলে ফিজিক্সের উপস্থিতি আছে। আমি যদি কেমিস্ট্রি একটু কথা বলি, আমাদের কেমিস্ট্রির ভাইয়ারা দেখবা তোমাদের কাছে প্রায় ক্লেম করবে যে ভাইয়া নিউক্লিয়াসের ভেতরে জিনিসপাতি আমি যখন পড়াচ্ছি, তোমাদেরকে মনে এখনই পড়াচ্ছে তাই না, বোর মডেল, রাদারফোর্ড মডেল, ভিতরে অরবিটালে কি হচ্ছে, এগুলো তো পড়াচ্ছে এখন তোমাদেরকে। সো এই জিনিসগুলো কিন্তু কেমিস্ট্রি ক্লেম করে যে তাদের। তুমি যদি একটু খেয়াল করে দেখো যে নিউক্লিয়াসের ভেতরে ঘটনা যারা ব্যাখ্যা করছেন, তারা কেউ নিজেদেরকে কেমিস্ট বলে দাবি করে না, তারা প্রত্যেকে নিউক্লিয়ার ফিজিসিস্ট। এবং নিউক্লিয়ার ফিজিক্স মেইনলি ব্যাখ্যা করছে যে নিউক্লিয়াসের ভেতরে কি হয়। তো সেখানে তুমি ফিউশন পাবা, সেখানে তুমি ফিশন পাবা, সেখানে তুমি রেডিও অ্যাক্টিভিটি পাবা, তেজস্ক্রিয়তা পাবা। সেই সব কিছু কিন্তু ভাইয়া দিন শেষে ফিজিক্সেরই জিনিসপাতি, সেগুলাকে ইউজ করে কেমিস্ট্রি তাদের মডেলগুলা বিল্ড করে। সো বুঝতেই পারতেছো যে আসলে ফিজিক্সের স্কোপ ফিজিক্সের বাইরেও সবার সাথে লিঙ্কড, এবং প্রত্যেকটা জায়গাতেই আসলে ফিজিক্সের ইউজ আছে। আচ্ছা গেল,
সামনের দিকে যাই চলো। তাহলে এখন আমরা পড়বো, আমরা গল্পই করতেছি, গল্প করব ফিজিক্সের ক্রমবিকাশ নিয়ে। তার মানে এখন তুমি যেভাবে ফাহিম ভাইয়ের কাছে ফিজিক্স পড়তেছো, ফিজিক্স তো আজীবন এরকম ছিল না, তাই না? ফিজিক্স তো আজীবন এরকম ছিল না, কোনো না কোনো সময় ফিজিক্স সম্বন্ধে অনেক উল্টাপাল্টা ধারণা প্রচলিত ছিল। সো আমরা একদম শুরু থেকে দেখবো যে আসলে ফিজিক্সটা কিভাবে উঠে উঠে এই জায়গায় আসছে। তো এই প্রথম স্লাইডটা হচ্ছে আদি যুগের ফিজিক্স নিয়ে, যে আদি যুগে ফিজিক্স নিয়ে কে কি বলছে। তো প্রথমে ছবিটা আছে, ছবিটা হচ্ছে টলেমির। তো টলেমি একজন ব্যক্তি যার চোখ খুব ভালো ছিল এবং সে তার সময়ে খুবই বিখ্যাত বিজ্ঞানী ছিল, সবাই তাকে মেনে চলতো। তো সে তার চোখ দিয়ে কি দেখছে আমি তোমাকে বলি। সে তার চোখ দিয়ে দেখছে যে ভাইয়া আর্থ বা পৃথিবী, আমি পৃথিবীর উপরে বসে আছি, আমি পৃথিবীর উপরে বসে আছি এবং পৃথিবীর উপরে বসে আমি কি দেখতেছি? পৃথিবীর উপরে বসে আমি দেখতেছি সূর্য নামক একটা বস্তু আছে, এই বস্তুটা প্রতিদিন পূর্ব দিকে উঠে এবং তারপরে পশ্চিম দিকে অস্ত চলে যায়। আমি তো প্রতিদিন তাই দেখতেছি। তাহলে টলেমি আমাকে বলছে যে ভাই, বেসিক কমন সেন্স দিয়ে ব্যাখ্যা দিচ্ছি যে পৃথিবীটা আসলে স্থির, সূর্য ওর চারদিকে ঘুরতেছে। এবং যে কোনো কমন সেন্স ওয়ালা মানুষ চোখ দিয়ে দেখলে কিন্তু এটাই বলবে, তাই না? যে ভাইয়া আমি তো পৃথিবীর উপরে বসে আছি, আমি তো ফিল করতে পারতেছি না যে আমি ঘুরতেছি, তাহলে পৃথিবী কেন ঘুরবে? আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে সূর্য পূর্ব দিকে উঠলো, পশ্চিম দিকে অস্ত চলে গেল, তাহলে আমার কাছে কি মনে হবে? পৃথিবীটা স্থির, সূর্য ঘুরতেছে। টলেমি এক্স্যাক্টলি তাই বলছে এবং ওর সময় সবাই সেটা মেনে নিছে। ভালো কথা। এরপরে আমরা যদি সাইডের দিকে তাকাই, এরপর আমাদের কাছে আছে আর্কিমিডিস। আর্কিমিডিসকে আমরা ভাইয়া সবাই চিনি। আর্কিমিডিসের ইউরেকা ইউরেকা বলে উঠে যাওয়ার গল্প সবাই জানে। আর্কিমিডিস সেই সময় ডিসকভার করেছিলেন যে ভাইয়া একটা বস্তু পানিতে ডুবিয়ে দিলে সেই বস্তু ভাসবে কখন এবং ডুববে কখন। তিনি আমাদেরকে খুব সুন্দর করে ব্যাখ্যাগুলো করেছিলেন, তোমরা এগুলো সব 9-10 পড়েছো, যে একটা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন যদি বস্তুর ওজনের থেকে বেশি হয় তাহলে বস্তু ভাসবে, কম হলে বস্তু ডুববে। এবং এই ব্যাখ্যার মাধ্যমেই আর্কিমিডিস একটা সম্পূর্ণ নতুন ধারণা সৃষ্টি করে দিয়েছেন, তার নাম হচ্ছে প্লবতা। এবং এই প্লবতা সৃষ্টির যে ক্রেডিট, সেই ক্রেডিট কিন্তু আলটিমেটলি আর্কিমিডিসকেই দেওয়া হয়। লাস্টলি ছবির মধ্যে আমার কাছে আরেকজন আছে, তার নাম হচ্ছে কোপারনিকাস। এই কোপারনিকাস যে ব্যক্তি, সে আমাদের দুনিয়ার প্রায় প্রথম দিকের একটা টেলিস্কোপ আবিষ্কার করে ফেলেছিলেন এবং তিনি টেলিস্কোপটা আবিষ্কার করার মাধ্যমে দেখেছেন যে না ভাইয়া, টলেমি যা বলেছে সেটা আসলে ভুল বলেছে। সূর্য আসলে ভাইয়া স্থির, তার চারপাশে পৃথিবী ঘুরতেছে। এবং এটা প্রথম কোপারনিকাস আমাদেরকে বলেছে। সো এটা হচ্ছে আমাদের আদি ফিজিক্স, আদি যুগের ফিজিক্স। তোমাদের কাছে এই ফিজিক্স শুনে মনে হতে পারে যে মানুষ আসলে একসময় কত বোকা ছিল যে এইসব বিশ্বাস করত। এবং মজার ব্যাপারটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আজ থেকে প্রায় 500 বা 1000 বছর পর মানুষ হয়তো আমাদের সময় ফিরে তাকায় বলবে যে মানুষ কত বোকা ছিল, এইসব বিশ্বাস করতো। এটাই নিয়ম যে আসলে যত দিন যাবে ফিজিক্স তত ইভলভ হবে, ততই আমাদের ধারণাগুলো আরো চেঞ্জ হবে এবং ততই মানুষ তার 1000 বছর আগের যুগকে বোকা মানুষ মনে করবে। এটাই নিয়ম, ঠিক আছে? সো কিচ্ছু করার নাই। সো এইটা হচ্ছে আমাদের আদি যুগের ফিজিক্স, যেখানে আমাদের হিসাব নিকাশ করে ফেললাম। পরীক্ষায় কি আসবে একটু বলে দিই। পরীক্ষায় আসবে এই যে, পরীক্ষায় আসবে এই যে পৃথিবী স্থির, এই ব্যাখ্যা কে দিছে? 100% পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রায় এমসিকিউতে চলে আসে। পৃথিবী স্থির এই ব্যাখ্যাটি কার? এই ব্যাখ্যাটি ভাইয়া টলেমির। মনে রাখতেই হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা গেল। এরপরে প্লবতার ব্যাপারটা পরীক্ষায় প্রায় আসে, এটাও ইম্পর্টেন্ট যে ভাইয়া প্লবতা আবিষ্কারের ক্রেডিট কার? আর্কিমিডিসের। মনে রাখতে পারতে হবে। নেক্সট আমাদের এর পরের যুগের ফিজিক্স। এবার হয়তো মানুষগুলোকে একটু চেনা চেনা লাগতেছে। প্রথমেই জেনে আছেন তিনি হচ্ছেন গ্যালিলিও গ্যালিলেই। আমার কাছে যতগুলা বিজ্ঞানীর কাহিনী আমি পড়ছি জীবনে, তার মধ্যে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে গ্যালিলিওর কাহিনী। তোমরা এটা জানো কিনা আমি জানি না, গ্যালিলিও যখন তার যুগে বাস করতেন এবং বিজ্ঞানী হিসাবে তিনি আত্মপ্রকাশ করছেন, ওই সময় জগতে চার্চের অনেক বড় একটা প্রকোপ ছিল, মানে চার্চের অনেক পাওয়ার ছিল এবং চার্চে যারা তখন প্রিচ করতেন তাদের তখন অনেক ক্ষমতা, মানুষ তাদেরকে মানে।
গ্যালিলিও যখন তার বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আস্তে আস্তে বের করা শুরু করলেন, এখন বৈজ্ঞানিক আবিষ্কার তো ওই সময় চার্চের ফিলোসফিকে একটু একটু করে আঘাত আনতেছে, এবং মানুষ যদি গ্যালিলিওকে বিশ্বাস করে তাহলে চার্চকে হয়তো অতটা বেল দিবে না। তো এই ভয়ে চার্চ গ্যালিলিওকে প্রচন্ড রকমের অপারেশন করে রাখতো, এবং গ্যালিলিও তার সময় অনেক গরিব ছিলেন, তার সময় তিনি প্রচন্ড অত্যাচারিত ছিলেন, এবং এই কারণে তার বেশিরভাগ যে বৈজ্ঞানিক আবিষ্কার এটা আমাদের পর্যন্ত পৌঁছাই নাই। গ্যালিলিওর যে ডায়েরিগুলো আমাদের উদ্ধার করতে পেরেছি আমরা, সেখান থেকে কিছু পরিমাণে গ্যালিলিও আবিষ্কার আমরা জানতে পেরেছি, এবং হয়তো গ্যালিলিও আর অনেক কিছু আবিষ্কার করেছিলেন যেগুলো আমরা এখনো জানি না। সো গ্যালিলিওর সবচেয়ে তোমাদের পরিচিত আবিষ্কারটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্রাবলী। তোমরা কটকটি সাল থেকে এইগুলো পড়ছো তোমাদের বইয়ের মধ্যে। সো পরন্ত বস্তু সূত্রাবলী গ্যালিলিও আবিষ্কার করেছে, তোমরা এটা জানো। হয়তো তোমরা এটা জানো না, সেটা আমি বলি। আমাদের যে গতির সূত্রগুলো সেই গতির সূত্রগুলোর থিওরিটা কিন্তু গ্যালিলিওর দেওয়া। গতির সূত্রর থিওরিগুলো গ্যালিলিওর দেওয়া। তার মানে গতির যে সূত্রগুলো এরকম হওয়া উচিত সেটা গ্যালিলিও প্রথম বলে গেছেন, কিন্তু গ্যালিলিও সেই সূত্রগুলোকে এক্সপেরিমেন্ট করে প্রমাণ করে দেখাতে পারেননি। অলরেডি আমি বলে ফেলেছি, গ্যালিলিও কিন্তু সেই সময় বেশ গরিব এবং অত্যাচারিত ছিলেন। সো তার কাছে এই টেকনোলজিও ছিল না যে সূত্রগুলো প্রুফ করবেন, তার কাছে ওই সুযোগটাও ছিল না যে সেগুলো নিয়ে তিনি বাইরে গিয়ে কাজ করবেন। সো গ্যালিলিও তার গতির সূত্রগুলো প্রুফ করতে পারেননি। প্রুফ করেছে কে বলতো? আমাদের বিখ্যাত, আমাদের সবার প্রিয় নিউটন দাদু। তো নিউটন দাদু গ্যালিলিওর সেই গতি সূত্রগুলো প্রুফ করে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছেন। তাই গতির সূত্রের ক্রেডিটও আসলে দিন শেষে নিউটনের কাছেই যায়। বাট আমার পার্সোনালি মনে হয় যে আসলে গ্যালিলিওকে এখানে একটু ক্রেডিট দেওয়া উচিত। যাই হোক, তো নিউটনের আবিষ্কারগুলো আবার একটু বলি। তোমার কি মনে হয় নিউটন শুধুমাত্র গ্যালিলিওর ফর্মুলা প্রুফ করছে, নিউটনের কিছু নাই? অবশ্যই আছে। নিউটন দাদুর বিশাল বিশাল আবিষ্কার আছে, যার মধ্যে অল্প কিছু আমি বলবো যেগুলো মনে করো এক একটা করে ডাইমেনশন ফর্ম করে দিছে, যে ফিজিক্সের একটা করে নতুন শাখা খুলে দিছে। তো প্রথমত নিউটনের আবিষ্কার করা জিনিসের মধ্যে আমি যদি বলতে চাই, এটা বলতেই হবে নিউটনের সেই আপেল গাছ, নিউটনের আবিষ্কার মহাকর্ষ। সবাই জানি নিউটন আপেল গাছের তলে বসে আপেলের বাড়ি খাইছিল। তার কাছে আপেলটা খাওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপেলটা কেন নিচে পড়ছে, এবং তারপর থেকে মহাকর্ষ নিয়ে তিনি বিশাল ফর্মুলা আবিষ্কার করে ফেলেছেন। এরপরে যদি আমি বলি নিউটনের আবিষ্কার করার একটা জিনিস, সেটা কয়েকদিন পরে আমরা পড়বো, সেটা হচ্ছে বল। বল নিউটন আবিষ্কার করেন নাই। বলের যে ফর্মুলা গুলো আছে, নিউটনের 3টা ল সবাই চিনি, সবাই জানি, সেই 3টা ল এর মাধ্যমে কিন্তু বলবিদ্যার পুরো শাখাটাই নিউটন গুছিয়ে দিয়েছেন। নেক্সট যদি আমি বলি নিউটনের আবিষ্কার, সেখানে পড়বে ক্যালকুলাস। ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এবং ক্যালকুলাসের আবিষ্কারের পুরো ক্রেডিটটা নিউটনকে দেওয়া উচিত না, আমি দিতে চাইও না। ক্যালকুলাসের মধ্যে লিবনিসের প্রচুর অবদান আছে, বাট নিউটন অ্যাটলিস্ট ক্যালকুলাস আবিষ্কার করার 70 to 60% ক্রেডিটও পায়, একদম লেজিটিমেসি পায়। এবং যে কোনো টেক্সট বুক অনুসারে দেখবা ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে নিউটনকেই ব্যাখ্যা করা হয়েছে। লাস্টলি আমি যদি আরেকটা ফিল্ড দেই, তাহলে নিউটনের অবদান অবিস্মরণীয় আরেকটা ফিল্ডে, সেই ফিল্ডটা হচ্ছে প্রবাহী বা ফ্লুইড। এই প্রবাহী বা ফ্লুইডে নিউটনের অবদানগুলো তোমাদেরকে আমি যদি এখন বলি তোমরা কিচ্ছু বুঝবা না, এজন্য আমি এখন বলবো না। তার চেয়ে একটু অপেক্ষা করো, ফার্স্ট পেপারেরই অধ্যায় 7 যখন আমরা পড়তে যাব পদার্থের গাঠনিক ধর্ম, সেখানে প্রবাহী আমরা ডিটেইলস পড়বো এবং নিউটনের অবদানগুলো আমরা সেখানে শিখবো। আপাতত আমি 4টা লিখে দিলাম, 4টা ফিল্ডে নিউটনের অনেক অনেক অবদান আছে। লাস্টলি আমাদের কাছে আছেন এখানে টমাস ইয়ং। আগেই বলে দিই, এই যে ইয়ং, এই ইয়ং কিন্তু ইয়ংস মডুলাসের ইয়ং, কিন্তু ইয়ংস মডুলাস জিনিসটা ইয়ং আবিষ্কার করেন নাই। ওই মডুলাসটাকে ইয়ং মডুলাস বলা হয় কারণ ইয়ং সেই পরিমাণ তাৎপর্যপূর্ণ একজন বিজ্ঞানী যে তার নামে আমরা একটা ধ্রুবককে নামকরণ করছি। ওই জিনিস ইয়ং আবিষ্কার করেন নাই। ইয়ং কি আবিষ্কার করছে? ইয়ং এর জীবনের সবচেয়ে বড় ভূমিকাগুলো ইয়ং রাখছে আলোর ফিল্ডে। তুমি যখন সেকেন্ড পেপারে গিয়ে আমার সাথে বা অন্য কোনো ভাইয়ের সাথেই সুন্দর করে সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 পড়বা, ভৌত আলোক বিজ্ঞান, সেখানে দেখবা ইয়ং এর আবিষ্কার বুঝতে বুঝতে, অঙ্ক করতে করতে তুমি বুড়া হয়ে যাচ্ছ। সো একটা আলো আসলে কণার মতো ব্যবহার করে নাকি তরঙ্গের মতো ব্যবহার করে, এই ডিসকাশন অনেক পুরানো। কারণ আলোর মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, যে আলো কণা বা আলো
তরঙ্গ। তো ইয়ং এর পরীক্ষাগুলোর মাধ্যমে প্রপারলি আমরা আলোর তরঙ্গ ধর্মগুলা বিশ্লেষণ করতে পারি, এবং এই ডিসকাশনটা শুরুই করছেন ইয়ং, যে ভাই এই দেখো আলোর মধ্যে কিছু তরঙ্গের বৈশিষ্ট্য আছে, সুতরাং আলো পুরোপুরি কণা না, আলো তরঙ্গও বটে। জানি তোমরা কিচ্ছু বোঝো নাই, আস্তে আস্তে যখন আরেকটু বড় হবে, আরেকটু ফিজিক্স পড়তে থাকবে আমার সাথে, তখন দেখবা যে এই তরঙ্গ নাকি কণা, এই ডিসকাশনটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি সেকেন্ড পেপারে লাস্টের দিকে গিয়ে। আচ্ছা গেল, এটা হচ্ছে আমাদের মাঝারি সময়কার ফিজিক্স। এইবার আমরা যাব মডার্ন ফিজিক্সে। সবগুলা বিজ্ঞানে আমাদের পরিচিত। ফ্যারাডে কি আবিষ্কার করছেন ভাইয়া? ফ্যারাডে আবিষ্কার করেছেন ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চৌম্বকত্ব। সো একটা ম্যাগনেট বা চৌম্বক থেকে যে আসলে ভাইয়া তড়িৎকে তৈরি করা যায়, বা একটা তড়িৎ ক্ষেত্র থেকে যে আসলে চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়, এই জিনিসগুলো আবিষ্কার করেছেন ফ্যারাডে। এবং তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, ইভেন এখন পর্যন্ত ফ্যারাডের আবিষ্কারগুলো প্রত্যেক দিন ইউজ হয়ে যাচ্ছে। অনেকেই আমি আছো শিওর আমি, যাদের বাসায় কারেন্ট চলে গেলে জেনারেটর ইউজ হয়। তো এই যে জেনারেটর তুমি ইউজ করো, জেনারেটরের ভেতরে কিন্তু এখনো ফ্যারাডের নীতি ইউজ হচ্ছে। আমরা ম্যাগনেটিক একটা ফিল্ড থেকে কারেন্ট বানায় যাচ্ছি। সো ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চৌম্বকত্ব আবিষ্কার করার যে ক্রেডিট, সেটা কিন্তু ভাইয়া ফ্যারাডের। এবার আমরা আসি প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক আমাদেরকে আরো গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার দিয়েছেন। প্ল্যাঙ্কের আবিষ্কার হলো কোয়ান্টাম থিওরি। এখানে আসলে কি আবিষ্কার করছে প্ল্যাঙ্ক? তুমি একটা টর্চ লাইট দিয়ে মনে করো লাইট জ্বালাইছো, হ্যাঁ, তো এই লাইটটা থেকে তুমি কি দেখবা? দেখবা যে লাইটটা সুন্দর করে সামনে ছড়াই গিয়ে দেয়ালে গিয়ে পড়ছে। তো এইটা দেখে দুনিয়ার সবার কাছেই মনে হইতো যে লাইট যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, লাইট চলে একটা অবিচ্ছিন্ন রেখার মতো, একটা লম্বা রশ্মির মতো, মাঝে কোথাও কোনো লাইন ব্রেক নাই, কোনো জায়গায় কোনো অন্ধকার নাই, দেখতেই পাচ্ছি আমি লাইট যাচ্ছে। সো লাইট এখান থেকে সামনের দেয়াল পর্যন্ত একদম অবিচ্ছিন্ন একটা রেখার মতো যাচ্ছে, মাঝখানে কোথাও কোনো ছেঁড়া ফাটা নাই। প্ল্যাঙ্ক হুট করে এসে একদিন বললেন যে লাইট আসলে এমনি যায় না, লাইট যায় প্যাকেট প্যাকেট আকারে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্যাকেট আকারে, এবং এই ছোট ছোট প্যাকেটগুলোকে আমরা বলবো কোয়ান্টা। প্রথম শোনায় মনে হবে যে কোন পাগলের বক্তব্য, এটা হইতেই পারে না। কিন্তু এই সিম্পল একটা থিওরি দিয়ে প্ল্যাঙ্ক আমাদের জগতের অনেকগুলা আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন, যেগুলো কেউ বুঝতে পারতেছিল না কেমনে হচ্ছে, অ্যান্সার করে দিচ্ছেন। এবং তারপর সে বলে শুরু করছে, না এটা আসলেই ভালো কথা, এবং এইটা দিয়ে আমার জীবনে অনেক প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সো এগুলা এত দ্রুত পড়াশোনা করার তোমাদের বয়স হয় নাই, আস্তে আস্তে হায়ার স্টাডিজ থেকে পড়াশোনা করবা যে অ্যাকচুয়ালি কোয়ান্টাম থিওরি কিভাবে কাজ করে। কিন্তু এইটুকু আমি শিওর যে আমার ক্লাসের প্রত্যেকটা বাচ্চা কোয়ান্টাম মেকানিক্স এর নাম শুনছে। এই কোয়ান্টাম মেকানিক্স পুরাটাই এই কোয়ান্টাম থিওরির উপর ভিত্তি করে তৈরি, যার পুরো ক্রেডিটটাই ম্যাক্স প্ল্যাঙ্কের। লাস্টলি আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় মুখটা আছেন, তার নাম হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইন আসলে কি করছে? ম্যাক্স প্ল্যাঙ্ক যে মডার্ন ফিজিক্সে যাত্রা শুরু করে দিছিল, যে যাত্রায় আমরা ট্রেডিশনাল জিনিসপাতিকে কোয়েশ্চেন করতাম, হ্যাঁ, ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম শুরু করছে এটা, যে ট্রেডিশনাল যেসব জিনিসপাতি আমি বিশ্বাস করে আসছি এত বছর ধরে, এগুলাকে আমি কোয়েশ্চেন করা শুরু করলাম। সেই জিনিসটাকে আইনস্টাইন নিয়ে গেছে চূড়ান্ত পর্যায়ে। নিউটনিয়ান বলবিদ্যায়, হ্যাঁ, নিউটনিয়ান বলবিদ্যায় আমরা যখন পড়াশোনা করতাম, সেই পড়াশোনার ভেতরে তোমরা যা পড়াশোনাটা করছো এখন পর্যন্ত, সেই পড়াশোনার ভিতরে দেখবা ভর, দৈর্ঘ্য, সময়, এই জিনিসগুলাকে ধ্রুবক ধরে নেওয়া হয়। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার ভর পৃথিবীতে 50 কেজি, তোমাকে চাঁদে নিয়ে গেলেও তোমার ভর 50 কেজি ধরে নেওয়া হয়, সবসময় সেম। তোমার দৈর্ঘ্য মনে করো 5 ফিট 10 ইঞ্চি, তাহলে আমরা ধরে নেই তোমার দৈর্ঘ্য 5 ফিট 10 ইঞ্চি থাকবে, তুমি যেভাবেই যাও, তোমার সাথে যাই করা হোক না কেন। মনে করো তোমরা গুনতেছো যে ফাহিম ভাই আধা ঘন্টা ধরে এই ক্লাসটা নিচ্ছে, তাহলে তুমি চিটাগং থেকে গুনলেও তুমি গুনবা যে আধা ঘন্টা ধরে ক্লাসটা নিচ্ছে, আমি ঢাকা থেকে গুনলেও আমি গুনবো যে আধা ঘন্টা ধরে ক্লাসটা নিচ্ছি, আরেকজন হয়তো বরিশাল থেকে গুনলেও গুনবে আধা ঘন্টা ধরে ক্লাসটা নিচ্ছি। সো সময়ের যে হিসাব, সেটা সবার সাপেক্ষে একইভাবে যায়। এই জিনিসগুলোকে আমরা ধ্রুবক ধরতাম, আমরা এদেরকে আপেক্ষিক ধরতাম না। আইনস্টাইন বলছে খেতাপুরি ধ্রুবকের এই সব কিছু আপেক্ষিক, এবং এখান থেকেই আসছে আইনস্টাইনের
বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব, যেটাকে তোমরা চিনো থিওরি অফ রিলেটিভিটি হিসাবে। এবং এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তুমি চিন্তা করো, একটা মানুষের ভর চেঞ্জ হয়ে যাবে, দৈর্ঘ্য চেঞ্জ হবে, সময়ের হিসাব চেঞ্জ হয়ে যাবে, এইটা কিন্তু ক্লেম করাটা একটা বিশাল ব্যাপার। এবং আইনস্টাইন শুধু ক্লেম করেন নাই, প্রুফ করছেন, সেখান থেকে অনেক সুন্দর সুন্দর থিওরিও তিনি বানাইছেন। তোমরা এই জিনিসটার উপর বিশ্বাস রাখতে পারো। কোয়ান্টাম মেকানিক্স আমরা খুব বেশি না পড়লেও এই জিনিসটা আমরা পড়বো সেকেন্ড পেপার চ্যাপ্টার 8 এ। চ্যাপ্টারের নাম মডার্ন ফিজিক্স। সেখানে আমরা পড়বো হয়তো আমার সাথেই বা অন্য কোনো ভাইয়ের সাথেই, বাট ইন্টার লাইফেই তুমি আইনস্টাইনের থিওরিগুলা কিছুটা হলেও বুঝে যাবা। এই জিনিস তুমি বুঝো আর না বুঝো, তোমার ছোট ভাই বোনও জানে আইনস্টাইনের একটা থিওরি, আমি শিওর। একটা ক্লাস 2 এর বাচ্চাকে দেখাইলেও বলে দিবে এই থিওরি কে আবিষ্কার করছে, আইনস্টাইন। সো আইনস্টাইনের অবদান বলতে গেলে শেষ হবে না। আমি এই জায়গায় শুধুমাত্র পরীক্ষার জন্য অত্যধিক বেশি ভাবে ইম্পর্টেন্ট যারা, তাদের অবদানগুলা ছক করে দিছি। এর বাইরে অবশ্যই তোমাদের যে বই বা তোমাদের যে প্যারালাল টেক্সট, সেখান থেকে বিজ্ঞানীদের অবদান একবার রিডিং দিতে হবে। এই জায়গাটা একবার রিডিং দিতে হবে, মাস্ট। আমি এখানে সব বিজ্ঞানীদের কথা বলি নাই, জাস্ট পরীক্ষার জন্য অত্যধিক ইম্পর্টেন্ট যারা, তাদের কথা বলেছি। বাকিটা তোমাদেরকে একবার রিডিং দিয়ে পড়ে নিতে হবে। আচ্ছা, গেল। আশা করি বিজ্ঞানীদের এই হিসাব নিয়ে যে গল্প, সেটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, কয়েকজন দেখছি একক নিয়ে কথা বলছো। কোয়ান্টাম মেকানিক্স যদি শিখতে চাও, বড় হয়ে ফিজিক্স পড়তে হবে ভাইয়া। ফ্যারাড এখানে একটা একক আছে কিন্তু, তাই না? ফ্যারাড ইয়েতে পড়ছো তোমরা, ক্যাপাসিটেন্সে পড়ছো। প্ল্যাঙ্কের একটা ধ্রুবক আছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সো এগেইন ফ্যারাডের যে একক ফ্যারাড, এটা কিন্তু ফ্যারাডে আবিষ্কার করেন নাই, এককটা তার নামে দেয়া হয়েছে কারণ উনি অতটা ইম্পর্টেন্ট। এগেইন প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কিন্তু প্ল্যাঙ্ক আবিষ্কার করেন নাই, ওইটা প্ল্যাঙ্কের নামে দেওয়া হয়েছে কারণ প্ল্যাঙ্ক অতটা ইম্পর্টেন্ট। ও নামাজের ব্রেক, হ্যাঁ দিচ্ছি, কোনো সমস্যা নাই। নামাজের ব্রেকটা নেওয়ার জন্য তোমরা একটু আমাকে এই কুইজটা অ্যান্সার করে নামাজের ব্রেকটা অর্জন করে যাও। এতক্ষণ যা পড়ালাম তার মধ্যে থেকে এটা সবার পারা উচিত। সো আমি এটা 20 সেকেন্ডের 1 সেকেন্ড বেশি দিব না। এই কুইজটায় ভালো করলে তোমরা নামাজের ব্রেক অর্জন করে নিয়ে যেতে পারবে। পোলটা আমি লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের টাইম আপ। আশা করি আমার মনোযোগী বাচ্চারা সবাই এটা পারছো, এবং আজকে একদম রেকর্ড হয়ে যাওয়া উচিত সর্বোচ্চ সংখ্যক সঠিক অ্যান্সারের। কারণ আমার ক্লাস যতক্ষণ করে থাকো তুমি জানো কোয়ান্টাম তত্ত্বের জনক কে, ম্যাক্স প্লাঙ্ক। কোনো ডাউট নাই, বোর্ডে আসছে 2 বার, খেয়াল করছো? আচ্ছা, তো বাহ, আজকে রেকর্ড হয়ে গেছে। আসলেই 87% মানুষ পারছো, খুবই ভালো। ভালো লাগে যে তোমরা মন দিয়ে শুনতেছো ভাইয়ের গল্প। সবার আগে আছে আবরার, তারপরে নুরানি, নহিন, রিদওয়ান, উৎস, সুহা, মঞ্জিলা, মাহিম, আফিফা এবং রাফিজা। সবাইকে কংগ্রাচুলেশনস। ফাস্টেস্ট ফিঙ্গারে রাহিদ এবং তিহান তারপরে ভুল করে ফেলেছো। আমি ভাবছিলাম আজকে ফার্স্ট ফিঙ্গার 10 জন ঠিক থাকতে পারে। ঠিক আছে, সমস্যা নাই। পোলের রেজাল্ট তোমাদের ভালো, আশা করি সবাই জিনিসটা সুন্দর মতো বুঝে নিতে পারবা। তোমাদেরকে আমি ব্রেক ওয়ার্ক হিসাবে এই সংজ্ঞাগুলা এক নজর পড়ার কাজ দিয়ে যাচ্ছি। এখন বাজে 5:17। তোমাদের সাথে আমার আবার দেখা হবে 5:17-তে। ব্রেক ওয়ার্কটা বুঝতে পেরেছো আশা করি। ব্রেক ওয়ার্ক হচ্ছে এই স্লাইডটা রিডিং। তো সবাই নামাজে যাও, নামাজ পড়ে ফেলো, নামাজ থেকে এসে এই স্লাইডটা একবার রিডিং দিতে থাকবে। ততক্ষণে আমি আবার ক্লাসে ফেরত চলে আসবো ইনশাল্লাহ। ক্যামেরাটা অফ করে নাও।
আচ্ছা, তোমাদের ব্রেক টাইম আপ। তোমরা একটু ভাইয়াকে বলে দাও যে ভাইয়ের সাউন্ড এবং স্ক্রিন দুইটাই তোমাদের কাছে 100% ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলে দিয়েছো সাউন্ড এবং স্ক্রিন দুইটাই ক্লিয়ার, আমি সুন্দর করে একবার তোমাদের একটু জিজ্ঞেস করে নিতে চাই। আমাদের মোটামুটি আর 1 ঘন্টার মতো লাগবে, সো একটু 1 ঘন্টার মতো পড়ার জন্য আশা করি সবাই রেডি আসো। হ্যাঁ, চলো আমরা আস্তে ধীরে আবার শুরু করে দেই। তো আমাদের এখন যে পড়াশোনাটা করতে হবে সেই পড়াশোনাটা হচ্ছে একটা বৈজ্ঞানিক প্রকল্প। একটা বিজ্ঞানী যখন একটা কিছু নিয়ে চিন্তা করে তখন তার চিন্তাধারা এবং তার বিশ্লেষণের ধাপগুলো আসলে কি কি, কোত্থেকে আসলে সে কোথায় যায়। তো প্রথমত আমরা আসলে কিছু জিনিসপাতি সংজ্ঞা পড়ে নিতে চাই, তাহলে তুমি ধাপগুলো আরো সহজে বুঝতে পারবে। প্রথম যে ধাপটা আমি দেখতে পাচ্ছি এখানে, ধারণা বা প্রত্যয়। হ্যাঁ, ধারণা কি জিনিস? মনে করো এই জগতে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ফাহিম ভাইয়ের সম্বন্ধে ধারণা বা অভিমত, তাহলে ফাহিম ভাইয়ের সম্বন্ধে ধারণা অভিমত বা দুনিয়ার যে মানুষের আমার আশপাশে আছে তারা যেগুলো জানে সেটা হচ্ছে ফাহিম বুয়েটে পড়ে, ফাহিম নরডেমে পড়ছে, ফাহিম আইডিয়ালে পড়ছে, ফাহিমের বাসা মোহাম্মদপুরে, ফাহিম সেখান থেকে বুয়েটে প্রতিদিন যায়। এই পর্যন্ত দুনিয়ার আমার সম্বন্ধে ধারণা। এবং এইটাকে আমি যদি বলি এটা বুঝে নিলাম, এটা হচ্ছে আমার ধারণা বা প্রত্যয়। আমি বুঝছি যে এই ধারণা মানে জগতে প্রচলিত আছে, তাহলে এইটুকু আমার বোঝা হয়ে গেল, দ্যাট ইজ ধারণা। এবার আসো অনুকল্প কি জিনিস। অনুকল্প হচ্ছে কোনো কিছু সম্বন্ধে অনুসন্ধানের যে সিদ্ধান্ত, তাকে আমি বলি অনুকল্প। তার মানে কি, এই যে ফাহিম ভাইয়ের সম্বন্ধে জগতে কি কি ধারণা প্রচলিত আছে এটা আমি বুঝলাম, এইবার আমার বৈজ্ঞানিক মাইন্ড আমাকে বলবে যে ভাই কিছু একটা ঝামেলা আছে, কোন একটা আমার খটকা লাগবে, যে ভাই এই ধারণাগুলো তো সবাই বিশ্বাস করে, আমার মনে হচ্ছে এর মধ্যে এই জিনিসটা একটু ইনভেস্টিগেশন করে দেখার মতো ব্যাপার আছে, এটা নিয়ে একটু গবেষণা করা দরকার। মনে করো তোমার কাছে মনে হলো যে ফাহিম ভাই আসলেই বইটা পড়ে কিনা, এটা আমি একটু গবেষণা করে দেখবো। তাহলে এই যে তুমি সিদ্ধান্ত নিলা যে আমি একটা ইনভেস্টিগেশন করব, একটা অনুসন্ধান চালাবো, সেটা একটা সিদ্ধান্ত নিলা, এইটা হচ্ছে অনুকল্প বা হাইপোথিসিস। যে এই জিনিসটার মধ্যে একটু ঝামেলা থাকতে পারে, এই জিনিসটা মনে হয় এরকম না, ওরকম হলে ভালো হয়। এরকম কিছু হাইপোথিসিস তোমরা পড়ছো। কোথায় পড়ছো জানো? কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে একটা হাইপোথিসিস আছে, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। এটাকে আমরা বলি অ্যাভোগাড্রোর অনুকল্প। আমি যদি বাংলায় লিখি আমরা এটাকে বলি অ্যাভোগাড্রোর অনুকল্প। তোমরা এটা পড়েছো। তার মানে অ্যাভোগাড্রো যে সূত্র তুমি পড়ো সেটা আসলে অ্যাভোগাড্রোর অনুকল্প। অ্যাভোগাড্রো ওইটা সম্বন্ধে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি অনুমিত একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে হচ্ছে প্রবাবলি জিনিসটা এরকম। এরপরে ওইটা ইনভেস্টিগেশন করে ফাইনাল রেজাল্টে পৌঁছায় নাই, বাট অ্যাভোগাড্রো যে ডিসিশনটা নিয়েছিলেন সেই ডিসিশনটা আমাদের জগতের সকল প্রকার রেজাল্টের সাথে মিলে, এই জন্য আমরা অ্যাভোগাড্রোর হাইপোথিসিস বা অ্যাভোগাড্রোর অনুকল্প নিয়ে কোনো কোয়েশ্চেন করি না। কেউ অ্যাভোগাড্রোকে ভুল প্রমাণ করতে পারে নাই, সো অ্যাভোগাড্রোর যে হাইপোথিসিস সেটার কোনো প্রমাণ না থাকলেও ওইটা আমরা সবাই মেনে চলি। আচ্ছা গেল। এবার আসো, আমি অনুসন্ধানের সিদ্ধান্ত নিছি, আমার একটা জিনিস খটকা লাগছে, সেই খটকাটা আমি এখন ইনভেস্টিগেশন করে দেখব, এই পর্যায়ে আমি আসি। এইবার আমি এক্সপেরিমেন্ট চালাইলাম, অনুসন্ধান চালাইলাম, ইনভেস্টিগেশন চালাইলাম, এক্সপেরিমেন্টালি আমি প্রুফ করে ফেললাম যে আমার যে খটকাটা ছিল সেটা একদম সত্য। ফাহিম ভাই বুয়েটেই পড়ে, বুয়েটে ট্রিপলিতেই পড়ে, আমি এক্সপেরিমেন্ট করে বিশ্লেষণ করে সেটা বের করছি। তাহলে আমার যে অনুকল্প ছিল, আমার যে সিদ্ধান্ত ছিল, সেটাকে আমি এখন এক্সপেরিমেন্টালি এবং বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে ফেলেছি। এই প্রমাণিত যে অনুকল্প সেটাকে আমরা বলি তত্ত্ব। এইটা এরকম অনেকগুলো তোমরা পড়ছো। তোমরা পড়েছো আইনস্টাইনস, এখনো পড়ো নাই, সামনে পড়বা, আইনস্টাইনস রিলেটিভিটি থিওরি পড়ছো না? পড়বা না? নাম শুনছো না? তাহলে থিওরি তার মানে এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত একটা অনুকল্প, এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত। কিন্তু এই রকম অনুকল্পগুলোতে কোন প্রকার ম্যাথমেটিক্যাল ফর্মুলা থাকে না, ম্যাথগতভাবে প্রমাণ হয় নাই, এটা আমরা এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করছি, বিশ্লেষণ করে প্রমাণ করছি। এবার তোমার মন চাইছে না আমি একটু ম্যাথ আকারে প্রমাণ করব,
আমি একটু ম্যাথ সহকারে প্রমাণ করব, সেইটা হয়ে যাবে তোমার সূত্র। তুমি যখন একটা থিওরির মধ্যে ম্যাথ ইন্টিগ্রেট করে ফেলেছো, তোমার এখন ফর্মুলাস আছে, সেটা হয়ে যাচ্ছে সূত্র। এরকম এক গাদা সূত্র তুমি পড়ছো, তুমি ফ্যারাডের সূত্র পড়বা, তুমি নিউটনের বলের সূত্র পড়েছো, এই সূত্রগুলা কিন্তু প্রত্যেকটার ম্যাথমেটিক্যাল রূপ আছে, এরা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত, পাশাপাশি ম্যাথমেটিক্যালিও প্রমাণিত, এই জন্য এরা সূত্র, এদের ম্যাথমেটিক্যাল একটা ফর্ম আছে। লাস্টলি আমরা আরো জিনিস পড়বো, এই দুটো জিনিস এই স্টেপের মধ্যে পড়বে না, এরা এর বাইরের। স্বীকার্য কি জিনিস? পস্টুলেট। একটা বিবৃতি দিয়ে আমি একটা বৈজ্ঞানিক তত্ত্ব শুরু করতেছি, তার মানে আমি আমার হাইপোথিসিস থেকে শুরু করে তত্ত্ব পর্যন্ত আসব, পরীক্ষা নিরীক্ষা করব, হাইপোথিসিস দিব, তত্ত্ব বের করব, কিন্তু এই কাজটা করার আগে কোনো কিছু একটাকে আমি ধ্রুব সত্য মনে করে নিচ্ছি। ধ্রুব সত্য মনে করে নিচ্ছি মানে কি? তোমরা যখন আইনস্টাইন আমার সাথে পড়বা সেকেন্ড বা চ্যাপ্টার 8 দেখবা, আইনস্টাইন যখন তার থিওরি অফ রিলেটিভিটি প্রমাণ করছে, তার আগে তিনি দুটো স্বীকার্য দিয়ে নিয়েছেন। এটাকে আমরা আইনস্টাইনস পস্টুলেট বলি। স্বীকার্য দিয়ে নিয়েছেন মানে কি? মানে হচ্ছে এই দুটো জিনিস আইনস্টাইন আগে স্বীকার করছে যে এই দুটো জিনিস হবে, এই দুটো জিনিস হবে, এটা আমি ধরে নিয়ে শুরু করলাম, এবং এরপরে তার পুরো হাইপোথিসিস এবং তার থিওরি। এখন তুমি বলতে পারো যে ভাই আইনস্টাইনের মন চাইছে, আইনস্টাইন বলছে এই দুটো জিনিস হবে, মানুষ মানবে কেন? মানুষের তো মানার কোনো দরকার নাই, আছে কি? দরকার নেই তো, তাহলে আমি মানবো কেন? কারণ আমি যদি ওই স্বীকার্যটাকে সত্য ধরে নেই, তাহলে আইনস্টাইনের এই লটা আমার প্রুভ হয়ে যায়, এবং এই লটা আমার জন্য খুবই কার্যকর। সেকেন্ডলি আমি একটা কারণে মানবো, কারণ হচ্ছে এই স্বীকার্যকে আমি ভুল প্রমাণ করতে পারি নাই। তো আইনস্টাইন যে দুটা স্বীকার্য দিয়েছেন যে এই দুটো জিনিস সত্য, এইটাকে কেউ মিথ্যা প্রমাণ করতে এখনো পারে নাই। দুনিয়ার যে বাকি সকল রেজাল্টস আসে, সেই রেজাল্টস গুলো ওটাকে সত্যই ধরে নেয়, এটাকে মিথ্যাকে প্রমাণ করতে পারে না এখনো। যদি আমি ওই স্বীকার্যকে মিথ্যা প্রমাণ করতে পারতাম, তাহলে আমি পুরো থিওরিটাই বাদ দিতাম, যে আইনস্টাইনের থিওরিটা যে এই দুটো লাইনকে মেনে হচ্ছে, সেই দুটো লাইন মিথ্যা, কেউ প্রমাণ করতে পারেনি, সো রয়ে গেছে এভাবেই। এদের কোনো প্রুফও নাই, এদের কোনো বেস নাই, জাস্ট বলা আছে, এবং কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই, তাই রয়ে গেছে। লাস্টলি হচ্ছে প্রিন্সিপাল। একটা সূত্র দিয়ে যদি আমার একটা পুরা শাখার ফাউন্ডেশন তৈরি হয়ে যায়, পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের একটা শাখার ভিত্তি তৈরি হয়ে যায়, সেই সকল সূত্রকে আমি বলছি নীতি। এরকম কিছু নীতি তুমি পড়বা সামনে, যেমন কেমিস্ট্রিতে অলরেডি একটা পড়ছো, হাইজেনবার্গস আনসার্টেইনটি প্রিন্সিপাল, তুমি অলরেডি পড়েছো কেমিস্ট্রিতে। সেই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা কিন্তু একটা নীতি, একটা পদার্থবিজ্ঞানের শাখার ভিত্তি, এটাকে নীতি বলতেছি আমরা। আচ্ছা, তো মোটামুটি আশা করি এই যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, এই সংজ্ঞাগুলোর একদম ঠান্ডা মাথায় একটা ছোটখাটো ব্রেকডাউন আমরা পাইছি, প্রত্যেকটা একটা করে এক্সাম্পল পাইছি। এইবার আসো এই জিনিসগুলাকে একটা বিজ্ঞানী ইমপ্লিমেন্ট করে কিভাবে। বিজ্ঞানী প্রথমে একটা টপিক সম্বন্ধে ধারণা নেয়, জগতে এই মুহূর্তে কি কি প্রচলিত সেই জিনিসগুলোকে বোঝে। তার প্রথম স্টেপ সবসময় ধারণা নেওয়া। নেক্সট স্টেপে বিজ্ঞানীকে করতে হয় একটা পর্যবেক্ষণ। বিজ্ঞানী এরপর যে ধারণাটা সে পাইলো, সেটাকে সে কেয়ারফুলি অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে, যে ধারণাগুলো যেগুলো আমি পেলাম, এটা আসলে কতটা সত্য। নেক্সট স্টেপে এই যে বিজ্ঞানী পর্যবেক্ষণ করলো, সেই পর্যবেক্ষণ থেকে সে কোনো একটা জিনিসকে খটকা লাগায়, যে ভাই এই যে পর্যবেক্ষণ করলাম, আমার কাছে মনে হলো ধারণাটার মধ্যে এই জায়গাটাতে একটু গ্যাপ আছে, এটা নিয়ে অনুসন্ধান করা দরকার, এবং অনুসন্ধান করে হয়তো আমি এই ভুলটা ধরতে পারবো। সে চলে আসে অনুকল্পতে, চলে আসে, এরপরে সে চালায় অনুসন্ধান, এরপর সে প্রপার অনুসন্ধান চালায়, পরীক্ষা নিরীক্ষা করে, আমি এটাকে দেখি পরীক্ষণ, হ্যাঁ, সে এক্সপেরিমেন্ট করে, পরীক্ষণ করে, এক্সপেরিমেন্ট করে। এক্সপেরিমেন্ট যদি সে করে ফেলে, তাহলে এক্সপেরিমেন্ট থেকে সে পেয়ে যায় অনুকল্প থেকে থিওরি। সে অলরেডি তত্ত্বতে পৌঁছায় গেছে, সে এক্সপেরিমেন্ট করলো, এক্সপেরিমেন্ট করে সে তত্ত্বতে পৌঁছায় গেল। এবার এক্সপেরিমেন্ট দিয়ে তার অনুকল্প প্রুভ হয়ে গেছে, তত্ত্বতে পৌঁছায় গেছে, এবার তার কাজ হচ্ছে বিশ্লেষণ করা। সে এবার ম্যাথমেটিক্যাল বিশ্লেষণ করবে, এটা অ্যানালাইসিস করবে।
ম্যাথমেটিক্যাল বিশ্লেষণ বা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পরে সে পৌঁছা যাচ্ছে সূত্রতে। এই হলো আমাদের বৈজ্ঞানিক একটা আবিষ্কারের ধাপ। প্রথমে আমি ধারণা করি, সেই ধারণা অনুযায়ী পর্যবেক্ষণ করি, পর্যবেক্ষণ করার পরে আমি সিদ্ধান্ত নেই যে কোন জিনিসটা আমি ইনভেস্টিগেট করব। সেখানে আমি অনুকল্পতে পৌঁছায় গেলাম, সেটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করি, ইনভেস্টিগেট করি, প্রমাণ করতে পারলে তত্ত্ব হয়ে যায়। তত্ত্বকে আমি আবার বিশ্লেষণ করি, ম্যাথমেটিক্যালি প্রুফ করি, ফর্মুলা আনতে পারলে সূত্র হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে আশা করি পুরা যে জিনিসটা আমি এতক্ষণ ধরে পড়াইছি সেটা একটা সাম আপ হয়ে গেছে যে কিভাবে এই জিনিসগুলা ধাপে ধাপে আগায়। সবাই একটু ভাইয়াকে সুন্দর করে বলো এই স্লাইডটা এবং এই স্লাইডটা তোমরা সুন্দর করে বুঝতে পারছো কিনা, একটা সি লিখে দাও ভাইয়াকে। সেরা, তোমরা আরো অনেক সূত্রের কথা নিজেরাই বলছো, নীতির কথা নিজেরাই বলছো, খুবই ভালো লাগতেছে আমার যে তোমরা জিনিসটা রিলেট করতে পারতেছো। আচ্ছা ঠিক আছে, থাক নিউটন কোনটা বলছে আইনস্টাইন কোনটা বলছে সে মারামারিতে আমরা এখন না যাই। চলো তাহলে আমরা সামনের দিকে আগাই। এই পর্যন্ত আমাদের পড়াশোনা শেষ। এখন আমরা চলে যাব পরিমাপে। তাহলে পরিমাপের জন্য প্রথমে আমার দরকার রাশি। একটা রাশি কাকে বলে ভাইয়া? যে সকল ভৌত বৈশিষ্ট্যকে আমি পরিমাপ করতে পারি, যাকে আমি পরিমাপ করতে পারি তাকে আমি রাশি বলবো। আমি দৈর্ঘ্য মাপতে পারি, দৈর্ঘ্য একটা রাশি। আমি ভর মাপতে পারি, ভর একটা রাশি। আমি টাইম মাপতে পারি, টাইমও একটা রাশি। সো যাকে মাপতে পারি সবাই রাশি। রাশি ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, যেসব রাশি নিরপেক্ষ বা স্বাধীন, যারা নিজেরাই নিজেদেরকে প্রকাশ করতে পারে, কারো হেল্প লাগে না, তাকে আমরা বলি নিরপেক্ষ বা স্বাধীন রাশি বা মৌলিক রাশি। একাধিক মৌলিক রাশি মিলে যে সকল রাশি তৈরি হয় তাদেরকে আমরা বলি যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশি আমার কাছে আসবে মোট 7টা। মৌলিক রাশি আছে মোট 7টা। এই 7টা খুবই ইম্পর্টেন্ট এবং এই 7টাকেই মিলায় মিলায় আমরা লব্ধ রাশি তৈরি করি। সেটা আমরা মৌলিক রাশিগুলো পড়বো। এই প্রত্যেকটা মৌলিক রাশি ভাইয়া খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এই পুরো ছকটাই আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মৌলিক রাশির প্রত্যেকটার আমার নাম একক সহ মুখস্থ রাখতে হবে। একদম এই ছকটা টান টান মুখস্থ, টি এম করে ফেলবা। দেখতেই পাচ্ছ দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই যেখানে 7টা জিনিস দেখতে পাচ্ছ, এদের মধ্যে শুধুমাত্র দীপন তীব্রতা কখনো তুমি ইন্টার লাইফে পাবা না। তোমার ইন্টার লাইফে দীপন তীব্রতা লাগবে না, কোনো চ্যাপ্টারই কখনোই আসবে না। বাকি 6টাই তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত, তোমার পড়াশোনার মধ্যে পাবা, তুমি এটা ইউজ করে অঙ্কও করবা। সো বাকি 6টা অটোমেটিক্যালি মনে থাকবে, ভুলে যাবা কেবলমাত্র দীপন তীব্রতাই। সো এইটাকে একটু স্পেশাল কেয়ার দিয়ে এইখানে মনে রাখতে হবে, কারণ এই এমসিকিউটা বোর্ডে 100 বার আসছে এবং এসসি থেকে ইম্পর্টেন্ট ছিল। তোমরা আশা করি পারো। এটা কিন্তু আবারও পরীক্ষায় চলে আসতে পারে, কারণ এই জিনিসটাই মানুষ ভুল করে। যেহেতু পরীক্ষায় আসে না, যেহেতু অন্যান্য চ্যাপ্টারে কাজে লাগে না, এটাই মানুষ ভুলে যায়। আমি শিওর কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে ফেলেছো দীপন তীব্রতা কি জিনিস। দীপন তীব্রতা কি জিনিস এটা জেনে তোমার কোনোই লাভ নাই, কারণ ইন্টার সিলেবাসে কাজে লাগবে না এক ফোঁটাও। সো তোমার যেটা দরকার সেটা হচ্ছে এই ছকটা ভালো মতো মনে রাখা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ এবং পদার্থের পরিমাণ 6টাই তোমার সিলেবাসে আছে, তুমি অটো মনে রাখতে পারবা। দীপন তীব্রতাকে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে মনে রাখতে হবে যে ভাইয়া দীপন তীব্রতা একটা মৌলিক রাশি, এইটার সংকেত হচ্ছে আই, তারপর সাবস্ক্রিপ্টে ভি, ছোট একটা ভি, এটার একক হচ্ছে ক্যান্ডেলা, তার নাম হচ্ছে সিডি। এই জিনিসটাকে একটু স্পেশাল এফোর্ট দিয়ে মনে রাখতে হবে। এইটুকু মনে রাখতে পারলেই তোমার ইন্টার সিলেবাস আরামসে পার হয়ে যাবে। বাকিদের দিকে তাকায় দেখো, এগুলো তোমরা সবই জানো, এল, এম, টি, থিটা, আই, এন সবই তুমি জানো। এখানে এককের সংকেত তুমি সবই জানো। আমি একটু ছোট করে এদের মাত্রা লিখে দেই সাইডে, কারণ মাত্রাটাও আসলে আমাদের লাগে। মাত্রাটাকে আমরা হেলাফেলা করতে পারি না। সেই মাত্রাটা কই লিখবো বলতো? মাত্রাটাকে আমি এই পাশে লিখতে চাই, সেখানে তো জায়গা নাই, আমি এই পাশে মাত্রাটা লিখে দিই। মাত্রাটাকে আমি এই পাশে লিখে দিই। এই যে এটা হলো আমাদের মাত্রার, এইটুকু হচ্ছে আমাদের মাত্রার জন্য কাটা। এই জায়গায় কি থাকবে? এই জায়গায় থাকবে ভাইয়া মাত্রা। দৈর্ঘ্যের জন্য হচ্ছে এল, ভরের জন্য হচ্ছে ক্যাপিটাল এম, মাত্রাকে তুমি থার্ড ব্র্যাকেট দিলে ভালো হয়। সময়ের জন্য হচ্ছে ক্যাপিটাল টি,
তাপমাত্রার জন্য হচ্ছে আইদার থিটা অথবা কেলভিন, তড়িৎ প্রবাহের জন্য হচ্ছে আই থাকবে, দীপন তীব্রতার জন্য হচ্ছে জে, এবং লাস্টলি পদার্থের পরিমাণের জন্য হচ্ছে এন। এই মাত্রাগুলোও একটু কষ্ট করে মনে রাখতে হবে, যাতে কখনো আমাদের কিছু একটা মাত্রা প্রকাশ করতে গেলে যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। তাহলে ছকটা আমরা একদম টান টান মুখস্থ করে ফেলবো, যাতে কোনোভাবেই আমরা কোনো এমসিকিউ ভুল না করি। এবার দেখো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন চলে আসছে। বলছিলাম না সুন্দর সুন্দর প্রশ্নের ভেতরে এই চ্যাপ্টার থেকে অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে রাখবে। আমরা একটু ভালো মতো জিনিসটা পড়ে ফেলি। পরিমাপের এককের আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজন হয়েছিল কেন? খুবই অবভিয়াস একটা প্রশ্ন। আমাকে জিজ্ঞেস করছে এসআই ইউনিটের দরকার কি। যখন ভাইয়া এসআই ইউনিট ছিল না, কেউ কেউ মাপতো এমকেএস পদ্ধতিতে, কেউ মাপতো সিজিএস পদ্ধতিতে, কেউ ব্রিটিশ পদ্ধতিতে, কেউ আমেরিকান পদ্ধতিতে, কেউ বাঙালি পদ্ধতিতে। তো মনে করো আমি একটা চালের দোকানে গেছি, চালের দোকানে আমি যাচ্ছি চাল বেচতে। আমি গিয়ে বললাম যে ভাই আমার কাছে আছে 5 মণ চাল। দোকানদার আমাকে বললো ভাই 5 মণ তো আমি বুঝি না, আমাকে আপনি 2 কেজি চাল দিলে আপনি 40 টাকা পাবেন। তাহলে দোকানদার বুঝতেছে 2 কেজি, আমি বুঝতেছি 5 মণ। আবার একজন কিনতে এসে বললো যে ভাই আমাকে 50 গ্রাম চাল দেন। তাহলে এই যে দোকানদার এসে বলতেছে 50 গ্রাম দেন, যে ক্রেতা এসে বলতেছে 50 গ্রাম চাল দেন, দোকানদার বলছে 2 কেজি, আর বেচতে যাচ্ছি আমি বুঝি 5 মণ। তাহলে এই যে একক নিয়ে একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে, এই গ্যাঞ্জামের কারণে ভাই ব্যবসা বাণিজ্যে ক্যাচাল হয়ে যায়। সো যখন আমরা এসআই ইউনিট বানাইছি, এসআই ইউনিট বা আন্তর্জাতিক পদ্ধতি বানাইছি, এখন ভাই সবাই কেজিতে চাল বেচে, এখন কোনো মণ নাই, গ্রাম নাই। তাহলে এখন আমাদের ব্যবসা বা ট্রেডে সুবিধা হচ্ছে। এই জিনিসটাই একটু সুন্দর করে বুঝিয়ে লিখে দিতে হবে। যেহেতু সবাই এখন এক জিনিস মাপতেছে, সুতরাং আমাদের ব্যবসা বা ট্রেড এখন ইজিয়ার। কে জানি আমাকে জিজ্ঞেস করছে এমকেএস কি? এমকেএস হচ্ছে ভাইয়া এক সময়কার একটা পদ্ধতি, যেখানে আমরা লেন্থ মাপতাম মিটারে, দৈর্ঘ্য মাপতাম মিটারে, ভর মাপতাম কেজিতে, সময় মাপতাম সেকেন্ডে। সিজিএস হচ্ছে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। এটা তোমার জানা ধরে নিয়েছিলাম যে 9 10 তুমি পড়ছো, সমস্যা নাই। এবার জানতে হবে এমন কোনো কথা নেই, তোমার বইয়ে নাই এটা। বেসিক্যালি এইটুকু বুঝতে তো পারছো যে এইটা একটা পদ্ধতি, এইটা আর একটা পদ্ধতি যেটা চালু ছিল এক সময়, ওটুকু বুঝলেই হবে। ঠিক আছে, গেল। এবার আসি কোন রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয়েছে কেন। খুবই স্বাভাবিক, তুমি একটা রাশির পরিমাপ করছো, হ্যাঁ, এখন সেই পরিমাপটা তুমি প্রকাশ করতে চাও। তুমি একক ছাড়া এই জিনিস কিভাবে প্রকাশ করবা? মনে করো আমি তোমাকে বলতে চাই এই বোর্ডটা কত লম্বা। তাহলে এই বোর্ডটা কত লম্বা এটা আমি তোমাকে কিভাবে বুঝাবো? আমি তোমাকে বলবো বোর্ডটা এতখানি লম্বা, এটা হইতে পারে। আমি যদি তোমার সামনে না থাকি তখন কে বলবো যে বোর্ডটা কতখানি লম্বা? হাত দিয়ে দেখাবো এতটুকু লম্বা। তাহলে বোর্ডটা কতখানি লম্বা এটা বোঝাতে হলে আমাকে কিছু না কিছু একটার একক দরকার। আমি তোমাকে বলবো যে ভাইয়া বোর্ডটা 5 মিটার লম্বা, বোর্ডটা 3 ফিট লম্বা। সো যখন আমার কাছে একক আছে যে আসলে একটা কিছুর সাপেক্ষে মাপা যাচ্ছে, তখন আমি তোমাকে ইজিলি বুঝাইতে পারতেছি আমার পরিমাপটা, এবং আমার পরিমাপ প্রকাশ করতে হলে একক ছাড়া সেটা প্রকাশ করা সম্ভব না। সো এই জিনিসটাই একটু সুন্দর করে গুছায় লিখে দেওয়া। আচ্ছা, তাহলে আমরা আসলে এই যা পড়াশোনাটা আমরা করলাম সেখান থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখে ফেলছি। এখন চলো আমরা মাত্রা সমীকরণে যাই। আচ্ছা, অনয় বলছে অনয়ের কাছে মনে হয় যে আমি 2x পদ্ধতিতে কথা বলি। আচ্ছা, আমি খুবই মানে তোমাদের প্রশ্নগুলো দেখে আমি খুবই খটকা খেয়ে যাই, বুঝছো? এই যে এখানে আমি লিখছি, হ্যাঁ, 3টা জিনিস লিখছি, দেখো তো, 5 মণ লিখছি, 2 কেজি লিখছি, 50 গ্রাম লিখছি। একটা মানুষ যদি এই 3টা ওয়ার্ড পড়ে থাকে আমার বোর্ড থেকে, এবং তারপর আমাকে প্রশ্ন করে যে বাঙালি পদ্ধতি কোনটা, তাহলে আমি খুবই অবাক হয়ে তাকিয়ে থাকি। কারণ আমার কাছে মনে হয় যে তুমি কি তাহলে কাতারে থাকো, বা তুমি কি আসলে তাহলে অন্য কোনো দেশ থেকে আসছো, যে তুমি এই 3টার মধ্যে দেখে বলতে পারতেছো যে বাঙালি পদ্ধতি কোনটা। তুমি আজকে বাসায়, আমার কাজ হচ্ছে তুমি এখন বাসায় গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করবা যে বাবা কেজি, গ্রাম এবং মণ এই 3টার মধ্যে কোনটা বাঙালি ভর মাপার পদ্ধতি, বাঙালিরা কোনটা ইউজ করতো।
যদি তোমার বাবা মন বাদে অন্য কিছু বলে তাহলে তুমি আগামী ক্লাসে আমাকে রিপোর্ট করবা যে বাবা বাবা আমাকে বলছে মন বাদেও কেজি আর গ্রামও একসময় বাঙালিরা ইউজ করতো। ঠিক আছে, ওকে, আসো সামনে যাই আমরা। মাত্রা সমীকরণ। ঠিক আছে ঠিক আছে, আমি একটু ধীর গতিতে পড়াচ্ছি, টেনশন নিও না, আমি আর একটু স্লোলি কথা বলবো। ঠিক, আসো মাত্রা সমীকরণ। আমরা ইতিমধ্যেই 7টি মৌলিক রাশি প্রত্যেকের মাত্রা কিন্তু একবার দেখে ফেলছি, এখন আমরা সেই মাত্রাগুলো ইউজ করা শুরু করব। তাহলে মাত্রা সমীকরণ যে কোনো একটা রাশির জন্য লেখা যেতে পারে, সেটা মৌলিক হোক যৌগিক হোক। মৌলিকগুলো তো পড়ে ফেলছি, যৌগিকগুলো একটু পড়ি। মনে করো আমি বললাম ত্বরণ এর মাত্রা সমীকরণ আমি লিখতে চাই, তাহলে ত্বরণ যে অ্যাক্সেলারেশন এটার একক কি ভাই? এটার একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি যদি এখান থেকে দেখি এটার মাত্রা লিখতে চাই, তাহলে মাত্রাটা আমি কিভাবে লিখবো? মিটারের জন্য একটা এল, মিটার দৈর্ঘ্যের একক, একটা দৈর্ঘ্য, দুইটা টাইম আছে -2 আকারে, শেষ মাত্রা সমীকরণ। আমি যদি বলের মাত্রা সমীকরণ লিখতে চাই, সেটা কেমন হবে? বল হচ্ছে ফোর্স, এইটার ইকুয়েশন হচ্ছে mA। এখন তুমি তাকায় দেখো যে তাহলে বলের একক কি ভাই? বলের একক তোমার কাছে চলে আসবে কেজির, মানে ভরের জন্য একটা কেজি, ত্বরণের জন্য একটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি খুব সহজে বলতে পারবা তাহলে ভাই এটার মাত্রা কি? তাহলে এটার মাত্রা চলে আসবে কেজির জন্য একটা এম, মিটারের জন্য একটা এল, পার সেকেন্ড স্কোয়ারের জন্য একটা t-2। তো খুবই সহজে আমরা যে কোনো লব্ধ রাশিরও মাত্রা লিখতে পারি, একদম আহামরি কোনো কঠিন কাজ আমাদেরকে করতে হয় না এখানে। আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট টাস্ক দেই, এই সূত্র আমরা সবাই চিনি, F = G m1 m2 by r²। আমি যদি বলি এখান থেকে G এর মাত্রা কত, সেটাকে আমি বের করতে পারবো? খুব একটা কঠিন কিছু না কিন্তু। আমি যদি বলি G এর মাত্রা কত, তোমরা সিম্পলি আমাকে বুঝাই দিবা যে ভাই দেখেন আমি এই ফর্মুলা থেকে এক পাশে G কে নিয়ে আসছি, তাহলে অন্য পাশে কি হবে? r টাই পাশে চলে যাবে, m1 m2 নিচে চলে যাবে। তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে F_r² by m1 m2। তাহলে এটার একক কি হবে? ভাইঙ্গা দাও, F কে m এ লেখো, mAr² by m1 m2, তাই তো? আচ্ছা, এত কিছু লেখা লাগবে না, তুমি এখান থেকে একক লেখো ডাইরেক্ট, কারণ আমরা কাটাকাটি করতে ফেলো তোমরা। আমি যদি এখান থেকে একক লিখি, তাহলে এককটা দাঁড়াচ্ছে আমার কাছে, বলের একক কি? বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে দূরত্ব, তাহলে আরেকটা মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি ইন্টু কেজি। তাহলে এখান থেকে আসলে আমরা এককটা পেয়ে যাচ্ছি কেজি ইনভার্স 1। এখানে আমাদের কাছে আসতেছে মিটার 3টা, সেকেন্ড 2টা, বাস পরের লাইনে মাত্রা হয়ে যাবে। মাত্রাটা হয়ে যাচ্ছে আমাদের কাছে m-1 l³ পার সেকেন্ড। এইরকম কাজগুলো আমাদের পরীক্ষায় করতে হতে পারে, সবাই একদম প্রস্তুত থাকবা। যে কোনো একটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা জিনিসে মাত্রা বের করতে বলতে পারে, তুমি আগে একক বের করবা, একক দেখলে তুমি মাত্রা বলতে পারবা। আচ্ছা, গেল। এই মাত্রাগুলাকে নিয়ে একটা নীতি আছে, তার নাম হচ্ছে সমমাত্রিক নীতি। যে কোনো একটা ইকুয়েশনের বাম পক্ষ এবং ডান পক্ষের মাত্রা সমান হবে, এইটাই আমাদের সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি আমাকে কি বলে? আমাকে সমমাত্রিক নীতি বলে যে কোনো একটা ইকুয়েশনের বাম পক্ষের যে মাত্রা, সেই বাম পক্ষের মাত্রা হবে ডান পক্ষের মাত্রার সমান। আমি যদি এখান থেকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের খুবই সুন্দর পরিচিত ফর্মুলা, মনে করো V = U + AT। তাহলে এটা বাম পক্ষে কি আছে? লেফট হ্যান্ড সাইড এটার কি আছে? V। সেই V হচ্ছে একটা বেগ, তাহলে এটার একক কি? এটার একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে? এটার মাত্রা হবে L/T⁻1। সুন্দর। এবার ডান পক্ষে আসি। ডান পক্ষে দুটো রাশি আছে, রাইট হ্যান্ড সাইড লিখলে ইজিয়ার হবে আমার জন্য। তাহলে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষে আমার কাছে দুটো রাশি আছে, একটা আছে
ইউ আর একটা আছে এটি। তাহলে ইউ এর একক কি ভাই? ইউ এর একক মিটার পার সেকেন্ড, একবারও মাত্রা বের হয়ে যাবে, মাত্রাটা হচ্ছে এল টি ইনভার্স 1। এটা সমানই হয়েছে। এটিতে আসো, এটির একক কি? এটির একক হচ্ছে এর জন্য একটা মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের একক, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। একক পাই গেলাম মিটার পার সেকেন্ড, এখান থেকে বলে দিতে পারবো মাত্রা তাহলে কত হবে? মাত্রাটাও হয়ে যাবে লিটার, সরি লিটার কেন লিখলাম, এল টি ইনভার্স 1। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের যে সমমাত্রিক নীতি, রাইট হ্যান্ড সাইডের মাত্রা এবং লেফট হ্যান্ড সাইডের মাত্রা এক হবে, সেটা কিন্তু একদম সত্য কথা দাঁড়াইলো। তোমাদেরকে টাস্ক দিব, টাস্কটা হচ্ছে বাসায় বসে ট্রাই করবা, এটা গ্রুপে জমা দেওয়া লাগবে না। s is equal to ut plus half at স্কোয়ারের মধ্যে সমমাত্রিক নীতি অ্যাপ্লাই করা। এই পাশে তোমার মাত্রাটা আসবে এল, এই দুটার মাত্রাও তুমি এল আনতে পারো কিনা সেটা একটু বাসায় বসে ট্রাই করে দেখো। আচ্ছা ঠিক আছে, ডান। ওকে ওকে ডান, ঠিক আছে, সবাই পারবে, খুবই ভালো লাগলে। সমমাত্রিক নীতি ছোট করে সামারি, ভাই এর থেকে ছোট জিনিস তো নাই, লিখে দিচ্ছি সরাসরি। যে কোনো ইকুয়েশনের বাম পক্ষের মাত্রা ডান পক্ষের মাত্রা সমান হবে। যেমন আমরা এখানে তাই করছি না, দেখো তো খেয়াল করে, এই যে একটা ইকুয়েশন, ওর বাম পক্ষের মাত্রা আসছে এইটা, ডান পক্ষের প্রত্যেকটা রাশির মাত্রাও এটাই আসছে। এবং আমি তোমাকে এটাই করতে বলছি যে এই ইকুয়েশনের বাম পক্ষ এবং ডান পক্ষের প্রত্যেকটা রাশির মাত্রা এক কিনা চেক করে দেখবা। ঠিক আছে, ডান। এখান থেকে আমাদের অনুধাবনের প্রশ্ন চলে আসছে এবং এটা আমরা অলরেডি করে ফেলছি। বলের একককে মৌলিক একক দিয়ে প্রকাশ করে দেখো, আমরা এটা অলরেডি করে ফেলছি, এইটা নতুন করে আর করব না, স্লাইডের মধ্যে অলরেডি করা আছে। আশা করি আমার প্রত্যেকটা মনোযোগী স্টুডেন্ট আমার স্লাইডটা ফলো করছে। আমি বলের রাশিটাকে অলরেডি করে ফেলছি, মৌলিক রাশি মৌলিক একক দিয়ে প্রকাশ করে ফেলছি, মাত্রা প্রকাশ করে ফেলছি। ঠিক আছে, এখন চলে আসছে আমাদের কাছে একটা ম্যাথ। আমরা মাত্রা সমীকরণ দিয়ে একটা ম্যাথ করব। একটা ছোট ভারী বস্তুকে নগণ্য ভরের অপ্রসারণযোগ্য সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়ে একটা সরল দোলক তৈরি করা হয়েছে। তাহলে সিস্টেমটা হচ্ছে এরকম, একটা সরল দোলক তৈরি করছি এইভাবে। সরল দোলক তোমরা চিনো কিনা আমি জানি না। সরল দোলকের মধ্যে এই যে গোলনা আকারে একটা জিনিস থাকে, এটাকে বলে সরল দোলকের বব। আর এই যে সুতা যেটা ঝোলানো আছে, এই সুতাটা হচ্ছে আমাদের সরু অপ্রসারণশীল একটা ভরহীন সুতা। আমাকে এখন বলছে এই যে সরল দোলকটাকে যদি আমি এখন দুলায় দেই, হ্যাঁ এই সরল দোলকটাকে যদি এখন দুলায় দেই, মনে করি আমি দুলায় দিলাম, তাহলে সরল দোলকটা উপরে উঠবে, নিচে নামবে, এদিক যাবে, আবার এদিকে আসবে। এই পুরা কাজটা করতে ওর যে দোলনকাল বা পর্যায়কাল প্রয়োজন হবে, সেই দোলনকালটাকেও বলছে টি। এবং এরপর আমাকে বলছে এই যে সরল দোলকের দোলনকাল, এই দোলনকালটা নির্ভর করে ববের ভর এম, দোলকের দৈর্ঘ্য এল এবং অভিকর্ষজ ত্বরণ জি এর উপর। তার মানে এই যে সরল দোলকটা দুলতেছে, এই সরল দোলকের যে দোলনকাল, এটা নির্ভর করতেছে ববের ভর এম, সরল দোলকের দৈর্ঘ্য এল এবং অভিকর্ষজ ত্বরণ জি এর উপর। ভালো কথা, জিজ্ঞেস করছে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা খুব সিম্পল রিকোয়েস্ট, একটু লক্ষ্য করে দেখো। আমাকে কিন্তু বলছে দোলনকাল এই তিনটার উপর নির্ভর করে, আমাকে কিন্তু বলে দেয় নাই যে দোলনকাল এদের সমানুপাতিক। তার মানে দোলনকাল এদের ব্যস্তানুপাতিকও হতে পারে, বর্গের সমানুপাতিকও হতে পারে, বর্গের ব্যস্তানুপাতিকও হতে পারে, বর্গের বর্গমূলের সমানুপাতিক হতে পারে, বর্গমূলের ব্যস্তানুপাতিক হতে পারে। জাস্ট নির্ভর করে বলছে, কিভাবে নির্ভর করে বলে দেয় নাই। আমরা যেটা বলবো যে ভাই যেহেতু নির্ভর করে আমি জানি, কিন্তু কিভাবে নির্ভর করে আমি জানি না, তার মানে আসলে কি আছে আমার কাছে? আমার কাছে আছে টি সমানুপাতিক ববের ভর এম, দোলকের দৈর্ঘ্য এল, অভিকর্ষজ ত্বরণ জি। কিন্তু সরাসরি সমানুপাতিক নাকি অন্য কোনো ভাবে সমানুপাতিক সেটা আমি জানি না। এই জন্য আমি বলবো এই এম, এল এবং জি এদের কারোরই পাওয়ারটা আমি জানি না। হতে পারে এই পাওয়ারটা +1, হতে পারে এটা +2, হতে পারে এটা +½ হতে পারে এটা -½ হতে পারে এটা -2, তাই না?
সো এই পাওয়ার গুলো আমি জানি না যে আসলে কিভাবে সমানুপাতিক কোন সম্পর্কে নির্ভর করতেছে। তাহলে এবার আমাকে বলতে হবে যে এদের পাওয়ার গুলা সব আননোন। এখন তোমরা আমাকে বলবা, তোমাদের কাছে আমার প্রশ্ন, যে ভাইয়া একটা সমানুপাতিক থেকে সমান সমান ইকুয়েশন লেখে কিভাবে? সমানুপাতিক একটা ইকুয়েশন থেকে সমান সমান দিয়ে ইকুয়েশন কিভাবে লেখে? তোমরা এই কাজটা অনেকবার করছো। যদি কেউ শুধুমাত্র সূত্র মুখস্থ না করে দু একটা প্রুফ দেখে থাকো, তোমরা জানো একটা সমানুপাতিক সম্পর্ক থেকে সমান সমান সম্পর্কে আসতে হলে একটা ধ্রুবক লাগে। তাহলে আমি এখানে একটা ধ্রুবক নিয়ে আসি, এই কে মনে করো আমার ধ্রুবক, আর এখানে আমি বলছিলাম প্রত্যেকটা পাওয়ার আমার জন্য আননোন, তাহলে প্রত্যেকটা পাওয়ারকে আমি একটা চলক দিয়ে দিলাম, আননোন পাওয়ার গুলাকে একটা চলক দিয়ে দিলাম। আর এই যে কে, এই কে মহাশয় হচ্ছে আমার ধ্রুবক। আচ্ছা, ডান। তাহলে এবার তুমি সুন্দর করে দুই পাশের মাত্রা সমীকরণ বানানোর চেষ্টা করো। তুমি অলরেডি জানো যে এখানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষের জন্য মাত্রা সমীকরণটা কোনো ব্যাপারই না। আমরা বাম পক্ষের জন্য সরাসরি লিখতে পারি, বাম পক্ষে আছে কেবলমাত্র একটা সময়। তাহলে বাম পক্ষে যেহেতু কেবলমাত্র একটা সময় আছে, এটার একক সেকেন্ড, এই বাম পক্ষের যে মাত্রা, সেই মাত্রাটা হচ্ছে টি। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এবার আসো ডান পক্ষ নিয়ে কথা বলি। ডান পক্ষে কি আছে ভাই? ডান পক্ষে আমার কাছে আছে, ডান পক্ষে আমার কাছে আছে একটা ভর, ডান পক্ষে আমার কাছে আছে একটা ভর, ভরের জন্য একটা কেজি, কেজির উপরে পাওয়ার কত? এক্স। তারপর আছে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপরে পাওয়ার কত? দৈর্ঘ্যের উপরে পাওয়ার ওয়াই। এরপরে আছে একটা ত্বরণ। আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্টের ত্বরণের একক মনে আছে। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, যার উপরে পাওয়ার এখানে জেড। এই হচ্ছে আমার ডান পক্ষের একক। এবার তোমরা ছোটবেলা 9 10 এর ভিতরে কিন্তু সূচকের সকল পড়াশোনা করে ফেলছো। এখানে m টু দি পাওয়ার y, এখানে m টু দি পাওয়ার z, এই দুটো যোগ হয়ে যাবে, তুমি জানো। তো আমি সরাসরি তোমাদের 9 10 এর পড়াশোনাকে ভিত্তি ধরে নিয়ে ডাইরেক্ট লিখে দিলাম। আশা করি সবাই জিনিসটা বুঝবা। কেজি টু দি পাওয়ার x, m টু দি পাওয়ার y প্লাস z, আর এখানে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2z। এটা কাছাকাছি হয়ে গেছে, তোমরা কট খেয়ে যাবে আমি জানি, মাইনাস 2z। এই হলো আমার ডান পক্ষের একক। এবার আমি ডান পক্ষের মাত্রা লিখে ফেলি। তাহলে ডান পক্ষের মাত্রা কি? ডান পক্ষের মাত্রা আসতেছে আমার কাছে কেজির জন্য একটা m টু দি পাওয়ার x, দৈর্ঘ্যের জন্য একটা l টু দি পাওয়ার y প্লাস z, সময়ের জন্য একটা t টু দি পাওয়ার মাইনাস 2z। এইটা হচ্ছে আমার ডান পক্ষের একক। সমমাত্রিক নীতি আমাকে কি বলতো? ডান পক্ষের একক, ডান পক্ষের মাত্রা বাম পক্ষের মাত্রা সমান হবে। তাহলে সমমাত্রিক নীতি অনুযায়ী আমি আর কিছু লিখলাম না, সমমাত্রিক নীতি অনুযায়ী আমাদের ডান পক্ষের যে মাত্রা আর বাম পক্ষের যে মাত্রা এটা সমান। তাহলে এই দুটাকে আমি যদি সমান লিখে ফেলি, তাহলে আমার সমানটা কেমন হবে এখানে? যে ভাইয়া বাম পক্ষের মাত্রা ছিল শুধু টি, ডান পক্ষের মাত্রা হইছে m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y প্লাস z এবং t টু দি পাওয়ার মাইনাস 2z। এই দুটা সমান হওয়া লাগবে। সমান কেমনে হবে ভাইয়া? সমান হওয়ার জন্য প্রত্যেকটা জিনিসের পাওয়ার বাম পক্ষের সাথে মিলতে হবে। একটু খেয়াল করে দেখো তো, বাম পক্ষে m এর পাওয়ারটা কত আছে? বাম পক্ষের মাত্রায় m এর পাওয়ারটা কত আছে? এক্স্যাক্টলি, বাম পক্ষের মাত্রায় m এর কোনো পাওয়ার নাই, m এর পাওয়ার 0। তাহলে বাম পক্ষে কনস্ট্যান্টের কেন? আচ্ছা ঠিক আছে, কনস্ট্যান্টের মাত্রা থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখানে আসো তুমি আগে, বাম পক্ষের পাওয়ারটা কত? এই কেসে কনস্ট্যান্টের মাত্রা নাই। আচ্ছা, আর কনস্ট্যান্ট মাত্রা থাকলে কোনো সমস্যা নেই। এখন আসো, এখানে আসো তুমি, বাম পক্ষের পাওয়ারটা কত? বাম পক্ষে m এর পাওয়ারটা হচ্ছে 0। তাহলে এখানে যদি m কনসিডার করি, তাহলে আমি যদি m নিয়ে কথা বলি, তাহলে আমি দেখতে পাচ্ছি বাম পক্ষে m এর পাওয়ার হচ্ছে 0, ডান পক্ষে m এর পাওয়ার হচ্ছে x, এই দুটো সমান হওয়া লাগবে। আমরা পেয়ে গেলাম x = 0। সুন্দর, প্রথম জিনিসটা ডান।
এবার তুমি কনসিডার করো এম বাদে অন্য কাউকে। তাহলে আমরা এবার চুজ করে নিলাম এম বাদে অন্য কাউকে। এবার আমরা যাব টি এর কাছে। তাহলে টি এর কাছে যাই, বাম পক্ষে টি এর পাওয়ার কত 1, ডান পক্ষে টি এর পাওয়ার কত -2z। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি z = -12। সেকেন্ড আরেকটা কিন্তু আমার কাছে চলে আসলো মান, সেকেন্ড আরেকটা মান ডান, z = -12। লাস্টলি আমার একটা জিনিস বাকি আছে, সেটা আমি করে ফেলি। তাহলে আমি এখন বললাম যে ভাই শুধু একটা জিনিস বাকি আছে, ওটা করে ফেলি। সেটা হচ্ছে আমাদের এল নিয়ে কাজ কাম। তাহলে এল নিয়ে যদি আমি কাজ কাম করি, তাহলে এল এর মাত্রা বাম পক্ষে হচ্ছে আমাদের 0, এল এর মাত্রা বাম পক্ষে 0। এটা একটু এখান থেকে মুছে ফেলে আমাদের সুবিধা হতো। এল এর মাত্রা বাম পক্ষে 0, ডান পক্ষে হচ্ছে y + z। এই দুটোকে মিলাই দিলে এখানে আমি পেয়ে যাব y = +12। বাস আমাদের যে শেষ জিনিসটা বাকি ছিল সেটাও কিন্তু ভাইয়া হয়ে গেল, y = +12। আমার তিনটা আননোন ছিল x y z, তিনটা আননোন x y z, প্রত্যেকের ভ্যালু আমি বের করে ফেলছি। এখন তুমি জাস্ট ফর্মুলার মধ্যে বসায় দাও, তোমার কাজ শেষ। তাহলে আমাদের যে তিনটি আননোন ছিল সবার রেজাল্ট বের করা হয়ে গেছে। আমি এখন ফাইনাল ফর্মুলা লিখে দিতে পারবো। ফাইনাল ফর্মুলা হচ্ছে আমাদের কাছে t = ধ্রুবক m⁻0 l⁻+12 g⁻−12। যে ফর্মুলাটা আমার কাছে আসবে t = k √l/g। এখন k এর মান কত, k এর মাত্রা আছে কি নাই, এই জিনিসগুলো আমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 এ গিয়ে পড়বো। আমাদের একটা প্রপার সূত্র আমরা প্রুভই করব এবং প্রুফ করে আমরা এটা নিয়ে আসবো যে এই সূত্রটা আসলে দেখতে কেমন। তোমরা 9 10 এ খুব সম্ভবত ফর্মুলাটা একবার পড়ছো, সো অনেকেই জানো যে এখানে আসলে ধ্রুবকটা হচ্ছে 2π। আচ্ছা ঋষভ, তোমাকে তো এই কষ্ট করতে কেউ বলে নাই, বলছে বলো? তোমার যদি বোরিং লাগে ইউ ক্যান অলওয়েজ টার্ন অফ দ্য ক্লাস এন্ড লিভ। তোমাকে কেউ বলে নাই যেখানে ক্লাস তোমাকে জোর করে করতে হবে, তাই না? তোমার যখন ইন্টারেস্টিং লাগবে তখন তুমি আসবে, যখন মাথা ফ্রেশ হবে তখন তুমি ক্লাস করবে, কোনো সমস্যা নাই। এখন ইনবক্সে তুমি যদি আমাকে বলো যে ভাইয়া এই পড়াশোনাটা বোরিং, ওতে কি কোনো লাভ আছে বলো? ওতে কি পড়াশোনা করে থামাই দিব? না, এটা পড়া লাগবে। ওতে কি তোমার কোনো লাভ হচ্ছে? তোমাকে ভালো লেগে যাচ্ছে? তাও না। কেন করছো কাজগুলো বলো তো? কোনো মানে হয়? ঠিক আছে, গেল। সো এইটা ছিল আমাদের খুবই সিম্পল একটা ম্যাথ, যেটা তোমরা অনেক পেঁচা ফেলছো কেন জানি না আমি। খুবই সিম্পল একটা ম্যাথ যে ভাই আমাদেরকে বলছে এই তিনটার উপর নির্ভর করে, তিনটার পাওয়ার আমি জানি না, পাওয়ার আমি বসাইলাম, একটা ধ্রুবক আনলাম, আনার পর আমি বাম পক্ষের মাত্রার সাথে ডান পক্ষের মাত্রা মিলাই দিলাম, আমার কাছে x y z এর ভ্যালু চলে আসছে, ফর্মুলা আমি পেয়ে গেছি। এই সবাইকে জিনিসটা বুঝতে পারছি? ভাই একটা সি লিখে দিই তো, ম্যাথটা সবাই বুঝতে পারছি কিনা? ম্যাথটা সবাই বুঝতে পারছে কিনা? ভাই একটা সি লিখে দেই। ফাইনাল যে ফর্মুলাটা আসছে আমি উপরে আরেকবার লিখে দিচ্ছি, t = k √l/g। এইটা আসছে আমার অ্যান্সার ফাইনালি। ওকে, সেরা, সবাই বুঝতে পারছি? ঠিক হ্যাঁ, আমাদের আজকের ক্লাসের শেষ টপিকে চলে আসছি আমরা। টপিকটার নাম হলো ত্রুটি। আমি আগেই বলে দিচ্ছি যে ত্রুটি যেহেতু একদম অ্যাডমিশন পর্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, সো ত্রুটিকে আমরা এক ক্লাসে পড়ায় ফেলবো না। আমি আজকে ত্রুটির থিওরি পার্টটা কিছুটা পড়াবো, ত্রুটির যে ম্যাথমেটিক্যাল পার্টটা এটা আমরা নেক্সট দিন পড়াবো, ঠিক আছে? তো ত্রুটির থিওরিটিক্যাল পার্টটা আজকে বুঝে রাখো, তাহলে ম্যাথমেটিক্যালে গিয়ে তুমি প্যারা কম খাবা। সো ত্রুটি জিনিসটা কি একটু বলি। হ্যাঁ, মনে করো আমি তোমাকে বললাম এই যে বোর্ডটা আছে, স্মার্ট বোর্ডটা, এই স্মার্ট বোর্ডটার প্রকৃত দৈর্ঘ্য, স্মার্ট বোর্ডটার প্রকৃত দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তুমি মাপছো এটার দৈর্ঘ্য পরিমাপকৃত, তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য তুমি মেপেছো যেটা, সেই দৈর্ঘ্যটা আসছে 30 সেন্টিমিটার। আচ্ছা একটু বেশি দিই, 35 সেন্টিমিটার। তাহলে এই যে তুমি মাপছো একটা, আসল দৈর্ঘ্য আরেকটা, এই যে একটা ডিফারেন্স পাইলাম না, এই ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা হচ্ছে তোমার পরিমাপের ত্রুটি। তাহলে আমি যে একটা বস্তুর দৈর্ঘ্য মাপছি, ওর দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যটা ডিফারেন্ট, একটু ভুলভাল মাপছি, কতটুকু ভুলভাল মাপলাম সেটাই হচ্ছে আমার ত্রুটি। তাহলে আমি একটা ত্রুটি চিনে রাখি, আমাদের অনেকগুলা ত্রুটি চিনতে হবে, তাহলে আমি একটা ত্রুটি এখানে চিনে রাখি, এটা একদম বেসিক ত্রুটি, এটাকে আমরা বলি প্রমাণ ত্রুটি। এটা হচ্ছে প্রথম ত্রুটি, যখন তুমি পড়তে যাবা একদম প্রথম ত্রুটি হচ্ছে এইটা, প্রমাণ ত্রুটি। প্রমাণ ত্রুটি মানে কি? প্রমাণ ত্রুটি মানে হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য
এবং পরিমাপকৃত দৈর্ঘ্যর পার্থক্য। এটার মানেটা একটু বুঝো। প্রকৃত এবং পরিমাপকৃত পার্থক্য বলছি, কিন্তু আমি কিন্তু বলি নাই প্রকৃত মাইনাস পরিমাপকৃত। একটু ভালো মতো খেয়াল করো। এর মানে হচ্ছে আমি যদি এই কেসে প্রমাণ ত্রুটি বের করতে যাই, তাহলে ত্রুটিটা আমার কাছে আসবে 40 এবং 35-এর পার্থক্য। 40 এবং 35-এর পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 5। যদি উল্টা বলতাম যে প্রকৃত দৈর্ঘ্য 35, পরিমাপ করছি 40, তাতে কিন্তু কোনো ডিফারেন্স আসতো না, কারণ আমি ভাবতেছি পার্থক্য। আমি তোমাকে বলি নাই বিয়োগফল বের করো, আমি বলেছি পার্থক্য কত। সো প্রকৃত কম নাকি পরিমাপকৃতটা কম, এতে এই ত্রুটির কোনো ডিফারেন্স পড়বে না। তোমাকে জাস্ট পার্থক্য বের করতে বলছে, এইটার রেজাল্টটা অলওয়েজ পজিটিভ। তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, শেষ। এটাকে বলে প্রমাণ ত্রুটি। আচ্ছা, এবার আসো আমরা যেগুলো এখানে দেওয়া আছে সেগুলো পড়ার চেষ্টা করি। ত্রুটি মোটামুটি 5 প্রকারের হয়। তার মধ্যে প্রথম 2টা আমরা এই স্লাইডে পড়াবো না, এই 2টার ডিটেইলস আমাদের নেক্সট স্লাইডগুলোতে আছে। তাহলে সামনে এই 2টাকে আমরা ডিটেইলসে পড়াশোনা করব। এই মুহূর্তে আমরা এই স্লাইডে এই ত্রুটিগুলো পড়বো না, বাকিগুলো আমরা এখন পড়াশোনা করব। চলো এই স্লাইডে পড়ে ফেলবো। এলোমেলো বা অনিয়মিত ত্রুটি মানে কি? এটার মানে হচ্ছে এমন একটা ত্রুটি যেটাকে তুমি প্রেডিক্ট করতে পারো না, আনপ্রেডিক্টেবল। সিমিলারলি এইটার পরে যেটা লেখা আছে পুনরাবৃত্তিক বা নিয়মিত ত্রুটি, এই ত্রুটিটাকে আমি প্রেডিক্ট করতে পারি। দিস ইজ প্রেডিক্টেবল। এই ত্রুটিটা সব সময় একই রকম ভাবে আসে। যেমন আমি যদি তোমাকে বলি, তোমাদের পায়োনিয়ার ব্যাচে ক্লাস নিচ্ছে একজন ভাইয়া আছে, যার ক্লাস হওয়ার কথা 4:30টায়, কিন্তু রেগুলারলি 4:32-এ শুরু হয়। এখন ভাইয়ের নাম মনে হয় এফ দিয়ে শুরু হয়, নামটা বললাম না, থাক। এখন যদি এমন হতো যে কোনোদিন ক্লাস হচ্ছে 4:40-এ, কোনোদিন ক্লাস 4:50-এ, কোনোদিন ক্লাস 4:25-এ, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে ত্রুটিটা প্রেডিক্টেবল না, ত্রুটিটা এলোমেলো। কিন্তু রেগুলারলি যেহেতু 2 মিনিট পরে ক্লাস শুরু হচ্ছে, এটা প্রেডিক্ট করতে পারতেছো তোমরা। সো এই যে 2 মিনিট পর এই যে ত্রুটিটা, এই ত্রুটিটা হচ্ছে পুনরাবৃত্তিক বা নিয়মিত ত্রুটি। এটা রেগুলারলি একইভাবে আসতেছে। এই ত্রুটিটাকে আমরা আমাদের গণনার মধ্যে ধরতে পারি। যেমন তোমরা গণনা করো, আমি গণনা করে দেখছি, এখন রেগুলারলি দেখি যে আমার ক্লাসে 2 মিনিট পরেই আসো তোমরা, কারণ তোমরা বলে ফেলছো যে 5 নাম্বার ক্লাসে 2 মিনিট পরে শুরু হবে, আমি 2 মিনিট পরেই ঢুকবো। সো এই রকম ত্রুটি যেটাকে প্রেডিক্ট করা যায়, সেটাকে আমরা বুঝে শুনে গণনা করতে পারি, সেটাকে বুঝে শুনে আমি পরিমাপ করতে পারি, এটাকে আমি ট্যাকেল দিতে পারি। কিন্তু যেটা গণনা করা যায় না, যেটা প্রেডিক্ট করা যায় না, সেটাকে আমি ট্যাকেল দিতে পারি না। এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, ঠিক আছে, এইবার আসো, লাস্ট হচ্ছে আমার লঘিষ্ঠ গণন ত্রুটি। প্রত্যেকটা যন্ত্রের একটা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন থাকে, যে আসলে এই যন্ত্রটা কতটুকু সূক্ষ্ম মাপতে পারে। যেমন আমি যদি বলি মিটার স্কেল, তাহলে মিটার স্কেলের লঘিষ্ঠ গণন, মিটার স্কেল কত সূক্ষ্ম মাপতে পারে, সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। কখনো মিটার স্কেল খুলে দেখবা, মিটার স্কেলের ভেতরে প্রতি সেন্টিমিটারের ভেতরে আবার 10টা করে দাগ কাটা থাকে। তার মানে প্রত্যেকটা ছোট ঘরের ভ্যালু হচ্ছে 0.1 সেন্টিমিটার করে। সো মিটার স্কেলের যে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট, সেটা হলো 0.1 সেন্টিমিটার। এখন মিটার স্কেল, তার মানে মিটার স্কেলে যে সবচেয়ে ছোট ঘরটা হচ্ছে 0.1 সেন্টিমিটারের, এর থেকে ছোট ভ্যালু ও মাপতে পারবে না। এখন তুমি যদি মিটার স্কেলের ভেতরে 1.52 সেন্টিমিটার মাপতে চাও, তুমি মিটার স্কেল দিয়ে 1.52 সেন্টিমিটার মাপতে চাচ্ছ, তাহলে মিটার স্কেলে যে সবচেয়ে ছোট ঘর, সেই সবচেয়ে ছোট ঘরটা হচ্ছে 0.1 এর। তাহলে এই মিটার স্কেল তোমাকে 1 তো মেপে দিবে, 1 সেন্টিমিটার ভালো মতো মেপে দিবে, 0.5 এটাও মেপে দিবে, কিন্তু এই যে 0.02, এই যে লাস্টের 2, এই জায়গায় এসে মিটার স্কেল ঠিক মতো মাপতে পারবে না, এখানে হয়ে যাবে ত্রুটি। কেন ত্রুটি হচ্ছে? কারণ তুমি যে যন্ত্র দিয়ে মাপছো, সেই যন্ত্রের পয়েন্টের পর 2 ঘর মাপার সক্ষমতা নাই। ওর লঘিষ্ঠ গণন হচ্ছে পয়েন্টের পর 1 ঘর। সো পয়েন্টের পরে 2 ঘর মাপতে পারে না,
তুমি তারপরও ওকে মাপার চেষ্টা করছো, সো এই জায়গায় তুমি খাবা ত্রুটি। আচ্ছা ঠিক আছে, ডান। আশা করি আমরা একটু বুঝতে পারছি। এখন চলো আমি সামনের দিকে যাই। আমরা বলছিলাম যে বাকি যে দুটো আছে দুটো আমরা একটু ডিটেলস পড়বো। তাহলে যান্ত্রিক ত্রুটির ডিটেলস পড়তেছি। প্রথম ত্রুটিটা হচ্ছে শূন্য ত্রুটি। তাহলে শূন্য ত্রুটি কি জিনিস? খুবই সিম্পল। তোমার কাছে মনে করো একটা স্কেল আছে, একটা যন্ত্র আছে, মনে করো এই যন্ত্রের শূন্যটা থাকার কথা এখানে, এখানে থাকার কথা যন্ত্রটা শূন্য। আমি যদি ভাবে আঁকি, যন্ত্রটার মনে করো এরকম একটা, এখানে একটা নোট আছে, এই জায়গায় থাকার কথাও শূন্য। এই জায়গায় থাকা কথা শূন্য, পর 1 2 3। এখন তুমি একটা কিছুর দৈর্ঘ্য মাপতে চাচ্ছ, তুমি জিনিসটাকে শূন্যতে বসাবা। একটু খেয়াল করে দেখো, তুমি যদি এখান থেকে বস্তুটাকে বসাও, এই বস্তুটাকে শূন্যতে বসতে পারছে? এই বস্তু কিন্তু ভাইয়া শূন্যতে বসতে পারলো না। তাহলে আমার টার্গেট ছিল যে আমি বস্তুটাকে শূন্যতে বসাবো এবং শূন্যতে বসায় মাপবো। একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে আমার টার্গেট এখানে ফুলফিল হয় নাই, আমার বস্তুটা ভাইয়া শূন্যে বসতে পারে নাই, বস্তুটা শূন্য থেকে একটু সরে বসছে। তাহলে আমার দরকার ছিল শূন্যতে বসা, শূন্যতে আমি বসাইতে পারি নাই যান্ত্রিক ত্রুটির কারণে। দেখো যন্ত্রটা একটু বেগে গেছে, এই যন্ত্রটা একটু বেগে গেছে। তাহলে যন্ত্রটা একটু বেগে গেছে যেহেতু আমি শূন্যতে বসাইতে পারি নাই। তাহলে এই যে আমি একটা যন্ত্রের ঠিক শূন্যকে অ্যাক্সেস করতে পারছি না, এর জন্য যে ত্রুটিটা হবে সেটাকে আমরা বলবো শূন্য ত্রুটি। পিছর ত্রুটি কি জিনিস? যেসব যন্ত্রে আমার ঘূর্ণনের প্রয়োজন হয় সেসব যন্ত্রের মধ্যে এই ত্রুটি দেখা যায়। মনে করো নাট থাকে বা স্ক্রু থাকে, এই যন্ত্রগুলো যদি ঠিকমতো কাজ না করে, এই যন্ত্রটা ঠিকমতো যদি কাজ না করে, সেক্ষেত্রে একবার ঘূর্ণনে আমি প্রপার ভ্যালু পাই না, সেক্ষেত্রে আমি এটাকে বলি পিছর ত্রুটি। সো যে সকল যন্ত্রে ঘূর্ণন লাগে, মনে করো একটা স্ক্রু গেজ, আমি একবার স্ক্রুটা পুরোটা ঘুরাইলে স্ক্রু গেজের স্কেলটাও একবার ঘুরে আসবে। যদি আমি পুরা স্ক্রুটা ঘুরাই কিন্তু স্কেলটা পুরো একবার ঘুরে না আসে, তাহলে আমি বলবো পিছর ত্রুটি বিদ্যমান। লাস্টে আছে লেভেল ত্রুটি। লেভেল ত্রুটি কি জিনিস? এই মনে করো আমার আনুভূমিক রেখা, আমার এই আনুভূমিক রেখার উপরে এটাকে লেভেল করতে পারার কথা, কিন্তু আমি এটাকে লেভেল করতে পারি নাই, আমি এটাকে বাঁকা রেখে দিছি, তাহলে আমি এটাকে বলবো লেভেল ত্রুটি। তাহলে আমার কথা ছিল এই আনুভূমিকের উপরে আমি যন্ত্রটাকে একদম লেভেল করবো, একদম সমান করে ফেলবো, কিন্তু আমার যন্ত্র হয়ে গেছে বাঁকা, তাহলে অবশ্যই বাঁকা হওয়ার কারণে একটা লেভেল ত্রুটি চলে আসবে। সো বুঝতে পারতেছো আমাদের এখন যে পড়াশোনাটা, এটা জাস্ট একবার রিডিং পড়া, ভাইয়ের কাছে গল্প শোনা পড়াশোনা। সো একটু জাস্ট না ঘুমায় গল্পটা শুনো, জাস্ট কান দিয়ে ওয়ার্ডগুলো ঢুকে রাখতে পারলেই অনেক কিছু শিখে যাবা। এগুলো এমসিকিউতে আসবে, জাস্ট শুনো। আচ্ছা, এরপর আমাদের লাস্ট পার্টটা হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি বা পার্সোনাল ত্রুটি, যেটা নিজস্ব, মানে এই যে বলছিলাম না পর্যবেক্ষণ ত্রুটি, এইটা। তাহলে পর্যবেক্ষণ ত্রুটির প্রথমটা হচ্ছে পার্সোনাল এরর, ব্যক্তিগত ত্রুটি। এইটা হচ্ছে মানুষে মানুষে ভ্যারি করবে। আমি যদি ভাবে লিখি ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, তাহলে মানুষে মানুষে ভ্যারি করবে। এর মানে কি? মনে করো একই যন্ত্র দিয়ে একই সেটআপে ফাহিম ভাই একবার মাপছে, একবার তোমাদের ব্যাচ থেকে একজন এসে মাপছে। তাহলে একই সেটআপ একই যন্ত্র, আমি মাপলেও যা হবে তুমি মাপলেও তাই হওয়ার কথা, কিন্তু স্টিল আমি মাপলে আমি যে রেজাল্ট পাবো, তুমি মাপলে তুমি এক্সাক্ট ওই রেজাল্ট পাবা না, একটু এদিক ওদিক পাবা, জাস্ট মানুষের উপর ভিত্তি করে। একই সেটআপ একই যন্ত্র একই পরিবেশ, কোনো কিছু আলাদা না, কিন্তু আমি মাপছি যে রেজাল্ট হবে, তুমি মাপছো এক্সাক্ট সেম রেজাল্ট হবে না, একটু এদিক ওদিক হবে। এই ত্রুটিকে আমরা বলি ব্যক্তিগত ত্রুটি, মানুষের উপর ভিত্তি করে হয়। এরপরে আসবে প্রান্ত দাগ ত্রুটি। এটা কি জিনিস আমি এখানে দেখাই দিচ্ছি। প্রান্ত দাগ ত্রুটি হচ্ছে যদি আমার যন্ত্রের প্রান্তটা এরকম করে একটু ক্ষয়ে যায়, বা মনে করো এই দাগটা এখানে একে থাকার কথা, এটা একটু সরে গেছে এরকম করে, তাহলে এই প্রান্ত দাগগুলো যদি একটু সরে সরে যায়, এই কারণে যদি আমার একটু ত্রুটি হয়, সেটাকে আমি বলবো প্রান্ত দাগ ত্রুটি।
লম্বন ত্রুটি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং রিয়েল লাইফে যদি কেউ ইঞ্জিনিয়ার হও বা ফিজিসিস্ট হও, ল্যাবে কখনো যাওয়া লাগে, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিয়েল লাইফে হবে। মনে করো আমি একটা স্কেল দিয়ে কিছু একটা মাপছি, এখানে একটা স্কেলটা রাখলাম, এটা মনে করো আমার স্কেল। তাহলে আমি যেটা মাপছি, মনে করো আমি কলমের দৈর্ঘ্য মাপতেছি, তাহলে কলমের দৈর্ঘ্যটা আমার এখানে আসবে। হ্যাঁ, তাহলে কলমের দৈর্ঘ্যটা আসবে এই জায়গায়। তাহলে আমি যদি এই কলমের দৈর্ঘ্যটা মাপার সময় এই পয়েন্টটাকে নিচ থেকে দেখি, আমার চোখটা মনে করো এখানে আছে, আমার চোখটা মনে করো এখানে আছে, আমি দেখতেছি এইভাবে, আমি ভুল দেখবো। আমার চোখটা মনে করো এইখানে আছে, আমি দেখতেছি এইভাবে নিচের দিকে, ভুল দেখবো। আমার চোখ থাকা লাগবে একদম এটা বরাবর এই জায়গায়, যাতে একদম সোজা আমি দেখি। তাহলে আমি যদি একদম সোজা লম্ব আকারে দেখি, আমি ঠিক দেখবো। আমি এভাবে দেখলেও ভুল দেখবো, আমি এভাবে দেখলেও ভুল দেখবো। এটাই এখানে বলা আছে যে একদম সোজা তাকাইতে হবে। দিস ইজ কারেক্ট, দিস ইজ রং। এখানে যদি চোখটা থাকতো, দিস উড অলসো বি রং। আচ্ছা, লাস্টে আছে সূচক ত্রুটি। এই যে আমি এখানে ইন্ডেক্সিং করছি, দেখো আমার যন্ত্রগুলো ইন্ডেক্স, এই যে 1 হচ্ছে একটা সূচক, 2 হচ্ছে একটা সূচক, এগুলো যদি ত্রুটি হয়, যদি 1, 2 এখানে ঠিক মতো বসানো না থাকে, সেটাকে আমরা বলি সূচক ত্রুটি। লাস্টলি পরিবেশগত ত্রুটি। এইটা হচ্ছে আমার পরিবেশের যে সকল এলিমেন্টস আছে, মনে করো তাপমাত্রা, আমি বাংলায় লিখি, আমার পরিবেশের যেসব এলিমেন্টস আছে, মনে করো তাপমাত্রা বা আর্দ্রতা, এই পরিবেশগত হিসাব নিকাশ এরা যদি উঠানামা করে, তাহলে ত্রুটি হয়ে যাবে, সেটাকে আমি বলবো পরিবেশগত ত্রুটি। তাহলে আশা করি পর্যবেক্ষণের ত্রুটির 5টাই আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি। ঠিক আছে, ডান। তাহলে এই জিনিস আমি একটু শিখে আসছি, প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, একজন আমাকে বলছে এইটার, আচ্ছা এই জায়গা থেকে এই যে যেটা তোমরা বললা সূচক ত্রুটি, হ্যাঁ এখান থেকে একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম, পরীক্ষায় আসে প্রায়। সূচক ত্রুটির উদাহরণ হিসাবে একটা জিনিস পরীক্ষায় আসে মাঝে মধ্যে, আমাদের যে লেন্স, এই লেন্সের আলোক কেন্দ্র একটা সূচক লেখা থাকে, যে আলোক কেন্দ্রটা কোথায় আছে। এই যেখানে বললাম না 1, 2 যেগুলো লেখা আছে এগুলো সূচক। তো লেন্স নিয়ে টেস্ট করতে গেলে আলোক কেন্দ্র কোথায় আছে দেওয়া থাকে। এখন আলোক কেন্দ্র যদি ঠিকঠাক মতো দেওয়া না থাকে, তাহলে আলোক কেন্দ্রের সূচক এদিক ওদিক হলেই লেন্সের ত্রুটি হয়ে যায়। এটা প্রায় এমসিকিউতে আসে, একটু তোমরা জেনে রাখো, এটা সূচক ত্রুটির মধ্যে একটা অংশ। এটা আমি অলরেডি পড়া ফেলছি, প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্য। তাহলে প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের যে পার্থক্য, এটাকে আমরা কোন ত্রুটি বলি বলতো? আমি কিন্তু এই একটা ত্রুটি আজকে পড়াইছি, এই ত্রুটির নাম হচ্ছে প্রমাণ ত্রুটি, সরি পরম ত্রুটি। আমি তো একটুই করে ফেলছি না, প্রমাণ না পরম, অ্যাবসলিউট হচ্ছে এটার ইংলিশ, পরম হবে। প্রমাণটা হচ্ছে প্লাস মাইনাস আছে, খুবই দুঃখিত, এটা পরম হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা পরম হবে। একটু ভাইয়ের কথা বুঝে রাখো, এটা কেন পরম হলো তাও বলে দিচ্ছি, যাতে তোমরা এটা ভুলে না যাও। পরম এটা কেন হলো, কারণ আমি পড়ানোর সময় বলছিলাম যে এখানে কোনো প্লাস মাইনাস নাই, দেয়ার ইজ নো প্লাস মাইনাস। এই জায়গায় আমি বলেছি প্রকৃত এবং পরিমাপকৃত ডিফারেন্স বের করো, পার্থক্য বের করো। সো 35 এবং 40-এর মধ্যে পার্থক্য 5, 40 এবং 35-এর মধ্যে পার্থক্য 5। সো প্লাস মাইনাসের কোনো হিসাব যেহেতু এখানে নাই, সেহেতু এটাকে আমরা বলছি পরম ত্রুটি। এটা অলওয়েজই প্লাস আসবে, এখানে মাইনাস আসতে পারে না, দুটা জাস্ট পার্থক্য বের করছি। সো প্লাস মাইনাসের হিসাব নাই, এই জন্য এটা পরম। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একদম লাস্টের দিকে চলে আসছি আমরা। পরিমাপের রাশির শুদ্ধতর মান, এখানে দুটো জিনিস নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে সূক্ষ্মতা, একটা হচ্ছে সূক্ষ্মতা। সূক্ষ্মতা কি জিনিস ভাই? সূক্ষ্মতা মানে হচ্ছে আমি কত ছোট ভ্যালু ঠিক মতো মাপতে পারি। আরেকটা হচ্ছে শুদ্ধতা, তার মানে আমার ত্রুটি কত কম বা আমি কত
অ্যাকুরেটলি ভ্যালু মাপতে পারি। তুমি একটু খেয়াল করে দেখো, আমি আসলে যত ছোট ভ্যালু মাপতে যাব, যখন আমি সূক্ষ্মতাকে বাড়ায় দিব, অনেক বাড়াই দিচ্ছি, আমি অনেক 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 ছোট ভ্যালু মাপতেছি, মনে করো আমি 0.0000001 মাপতেছি, অনেক ছোট ভ্যালু মাপতেছি। তাহলে যখন আমি অনেক ছোট একটা ভ্যালু মাপার চেষ্টা করব, তখন অটোমেটিক্যালি আমার ত্রুটি বেড়ে যাবে। তাহলে আমার ত্রুটি বেড়ে যাওয়া মানে কি? আমার শুদ্ধতা যাচ্ছে কমে। তাহলে ত্রুটি বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে আমার শুদ্ধতা কমে যাচ্ছে। সিমিলারলি যদি আমি অনেক ছোট একটা ভ্যালু মাপি, অনেক বড় একটা ভ্যালু মাপি, সূক্ষ্মতা কমায় দেই, মনে করো আমি 100 মাপতেছি, সূক্ষ্মতা আমি কমায় দিছি, সূক্ষ্মতা যদি কমায় দেই তাহলে শুদ্ধতা অটোমেটিক্যালি বেড়ে যাবে। যেহেতু আমি বড় ভ্যালু চাচ্ছি, বড় ভ্যালু মাপাটা সহজ, শুদ্ধতা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখন আমি আসলে কি চাই এটা তো বুঝো, আমি চাই কি? আমি চাই সূক্ষ্ম হবে, ছোট ভ্যালু মাপবো, আবার অ্যাকুরেটলিও মাপবো। তাহলে আমি চাই আসলে সূক্ষ্ম হোক আবার শুদ্ধ হোক, এইটা একসাথে হওয়া যায় না। তুমি যদি অনেক সূক্ষ্ম চাও, অনেক ছোট ভ্যালু মাপতে চাও, তাহলে অ্যাকুরেসি অটোমেটিক্যালি কমে যাবে। আবার তুমি যদি অনেক অ্যাকুরেট চাও, তাহলে অটোমেটিক্যালি সূক্ষ্মতা কমে যাবে। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই দুটাকে ব্যালেন্স করে রাখা। আমরা অনেক বেশি অ্যাকুরেটও চাই না, আমরা অনেক বেশি সূক্ষ্মও চাই না, আমরা মাঝামাঝি একটা ভ্যালু রাখবো, যাতে অ্যাকুরেসিও ভালো থাকে আবার সূক্ষ্মতাও ভালো থাকে। এটি তোমাকে এখানে বলছে, দেখো যে যখন আমরা অনেক বেশি অ্যাকুরেট করার চেষ্টা করি তখন প্রেসাইজ হয় না, আমরা যখন অনেক বেশি প্রেসাইজ করার চেষ্টা করি তখন অ্যাকুরেট হয় না। সো আমাদের লাগবে মাঝামাঝি একটা ভ্যালু, অনেক বেশি অ্যাকুরেট লাগবে না, অনেক বেশি প্রেসাইজ লাগবে না, দুইটাই মাঝামাঝি লাগবে। আচ্ছা, এটা অলরেডি পড়ে ফেলেছো তোমরা, আমি তাও আরেকবার ছোট করে লিখে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা যন্ত্রের একটা লিস্ট কাউন্ট থাকে, যেই পর্যন্ত আমার যন্ত্র সঠিক ভ্যালু দিতে পারে। তোমাদেরকে আমি বলছিলাম এটা একটা মিটার স্কেলের এক্সাম্পল দিয়ে, যে একটা মিটার স্কেলের লিস্ট কাউন্ট হচ্ছে বা লঘিষ্ঠ গণন হচ্ছে 0.1 সেন্টিমিটার। সো এইটা আসলে দশমিকের পরে এক ঘর মাপতে পারবে। সো আমি যদি এটা দিয়ে মাপাই, যে ভাই আমি এটা দিয়ে মাপতেছি 1.1 সেন্টিমিটার, কোনো সমস্যা নাই, পারফেক্টলি মেপে দিবে। আমি এটা দিয়ে মাপতেছি 0.2 সেন্টিমিটার, কোনো সমস্যা নেই, পারফেক্টলি মেপে দিবে। আমি এটা দিয়ে মাপতেছি 0.52 সেন্টিমিটার, এই যে ভাইয়া 2 নাম্বার ঘরে গিয়ে ধরা খেয়ে যাবে, মাপতে পারবে না। আমি এটা দিয়ে মাপতেছি 20.5 সেন্টিমিটার, কোনো সমস্যা নাই, দশমিকের পর এক ঘর মেপে দিবে। আমি মাপতেছি 0.02 সেন্টিমিটার, দশমিকের পর 2 নাম্বার ঘর আছে, খাবে ধরা, মাপতে পারবে না। এই জিনিসটাই বোঝা যে আমি একটা যন্ত্রের লঘিষ্ঠ গণন দেখে বুঝতে পারবো যে দশমিকের পরে কত ঘর পর্যন্ত মাপতেও পারে, এর থেকে বেশি চলে গেলেই মাপতে পারবে না। আচ্ছা ঠিক আছে, সে একটা লাস্ট কুইজ আছে, আমি এটা সলভ করেছি, তোমাদেরকে দিলাম না। হ্যাঁ, একটা স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবকের মান হচ্ছে 0.01 মিলিমিটার, এটা দ্বারা ন্যূনতম কত বেগ মাপা যাবে? বুঝতেই পারতেছো, লঘিষ্ঠ গণন যেহেতু আছে, লঘিষ্ঠ গণন দেওয়াই আছে, তো সরাসরি এইটাই হচ্ছে অ্যান্সার, যে এই পর্যন্তই ন্যূনতম মাপা যাবে, এর নিচে আর মাপা যাবে না। কারণ এর নিচে মাপতে গেলেই তুমি চলে যাবা 3 নাম্বার ঘরে, সেই 3 নাম্বার ঘরে যাওয়া যাবে না, সোজা কথা, এটা মাপতে পারবে না। সো এই পর্যন্তই মাপতে পারবে। ঠিক আছে, ডান। পরিবেশগত উদাহরণ দিছি তো আমি, এই যে কি বলে তাপমাত্রা বাড়তেছে কমতেছে, তোমার ত্রুটি হচ্ছে, আর্দ্রতা বাড়তেছে কমতেছে, ত্রুটি হচ্ছে, এটা হচ্ছে পরিবেশগত ত্রুটির উদাহরণ। আমি এখানে কোনো ত্রুটির উদাহরণ না দিয়ে যাই নাই, প্রত্যেকটাই বুঝাই গেছি। যদি কারো কোনো সময় ঘুম এসে গিয়ে থাকে, যে আমার একটু চোখ লেগে গেছিল বা আমি শুনি নাই বা একটু মনোযোগ চলে গেছিল, একবার রেকর্ডিংটা দেখে নিও, আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে গেছি। আচ্ছা, এটা বোর্ডে আসছে ভাই, আমার দোষ নাই, বোর্ডে আসছে তাই আমি দিছি। ঠিক আছে, তাহলে আমাদের এই কুইজটাও গেল।
বাড়ির কাজে তোমাদের দুটো অনুধাবনমূলক প্রশ্ন আছে, এইটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, সুন্দর করে 2 প্যারা করে লিখবা। আমরা ইউজুয়ালি গ ঘয়ের হোমওয়ার্ক বেশি দেই, বাট যেহেতু আজকে দিছি আমি ক্ষয়ের হোমওয়ার্ক, চেষ্টা করবা সুন্দর করে লিখতে, প্রপারলি লিখতে, এইটাও প্র্যাকটিস করার দরকার আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে এবং হোপফুলি নেক্সট ক্লাসে আবার দেখা হবে এবং ভালো মতো দেখা হবে। সবাই নেক্সট ক্লাসে ত্রুটির ম্যাথ গুলা করার জন্য একদম রেডি হয়ে আসবা। আল্লাহ হাফেজ সবাইকে।